আমরা দুইটা ক্লাস অলরেডি ভাইয়া আমাদের মধ্যে দিয়েছেন, আমরা অলরেডি দেখেছি। তো আমাদের খুব সম্ভবত আর অনেক বেশি ক্লাস, মানে ফ্রি ক্লাস আমরা হয়তো বা দিব না, তাও শিওর না, এখনো বলা যাচ্ছে না। তো দুইটা ক্লাস আপনারা ছিলেন, আজকের ক্লাসটা আপনাদের জন্য দেয়া হচ্ছে। এখানে সবাই ক্লাস করতে পারতেছেন বা পারবেন, এবং হচ্ছে যারা এখানে পেমেন্ট করেছেন কিংবা পেমেন্ট করেননি সবারই এই ক্লাসটা দেখার সুযোগ আছে। তো আমি আশা রাখবো যে ভাইয়া যে মূল্যবান সময় আমাদের উদ্দেশ্যে দিচ্ছেন, আপনি পেইড মেম্বার কিংবা গেস্ট হিসেবে ক্লাস করেন, যেভাবেই হোক না কেন, আপনার যদি কোনো কোশ্চেন কিছু বুঝে না থাকেন আপনি ভাইয়াকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন, এবং ক্লাসটা অনেক বেশি পার্টিসিপেটিভ হবে বলে আমি আশা রাখি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি তাহলে হচ্ছে ভাইয়া, আমরা তাহলে শুরু করতে পারি। জি ভাইয়া। যার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে একটু জানাবেন কাইন্ডলি। ভাইয়া এখনো যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো লাস্ট ক্লাসে আমরা আইএস 12 এন্ড আইএস 8 দেখেছিলাম। সো আজকে আইএফআরএস 5, আইএস 21, আইএস 24 এন্ড আইএস 33 যদি সময় পাই তাহলে দেখাবো। সো লেটস স্টার্ট উইথ আইএফআরএস 5। সো আইএফআরএস 5 হচ্ছে, বাই দ্য ওয়ে, কাইন্ডলি একটু পেজ নাম্বারটা বলে দিয়ে ম্যানুয়ালে যখন পড়াবেন। এই যে পেজ নাম্বার এখানে লেখা আছে 150, মানে বইয়ের 137, পিডিএফ এর 150। ঠিক ওকে আছে, ওই হার্ড কপি দেখছি তো, ঠিক আছে। ওকে, 137। সো IFRS 5 হচ্ছে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল অ্যান্ড ডিসকন্টিনিউড অপারেশন। সো আমাদের বিজনেসে অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বা ফিক্সড অ্যাসেটস বা নন কারেন্ট অ্যাসেটস, সেগুলোকে আমরা ইউজ করি না, সেল করার জন্য রেখে দেই। অথবা কিছু কিছু সময় দেখা যায় আমরা আমাদের বিজনেসের একটা পার্ট, মেজর লাইন অফ বিজনেস আমরা সেল করি বা সেল করার জন্য ডিক্লারেশন দেই। সো এই টাইপের যে ট্রানজাকশনস, those are within the scope of IFRS 5, which is non-current assets held for sale and discontinued operation. So আমরা যদি কি ক্রাইটেরিয়া গুলো দেখি IFRS 5 এর, এখানে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, আর একটা হচ্ছে ডিসকন্টিনিউড অপারেশন। সো আমরা যদি প্রথমে দেখি নন কারেন্ট অ্যাসেট, the key criterion for the classification of a non-current asset held for sale is that it is highly probable that it will be finally sold within 12 months of classification. So আপনার হচ্ছে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল হিসেবে কনসিডার করার জন্য মেইন যে ক্রাইটেরিয়া বা রিজনিং, সেটা হচ্ছে ক্লাসিফিকেশনের 12 মাসের মধ্যে সেল করার, মানে সেলেবিলিটির হাইলি প্রবাবিলিটি থাকতে হবে আর কি। হ্যাঁ, মানে আপনি ক্লাসিফাই করলে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল হিসেবে, এটা যে ডেটে ক্লাসিফাই করবেন সেই ডেট থেকে 12 মাসের মধ্যে সোল্ড হইতে হবে আর কি। আর মেজারমেন্ট ক্রাইটেরিয়া কি? A non-current asset held for sale is measured at the lower of carrying amount and fair value less cost to sell. So এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল। ক্যারিং অ্যামাউন্টটা কি কেউ বলতে পারবেন? রিটেন ডাউন ভ্যালু। রাইট, বুক ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু, মানে কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, রাইট? বা ইম্পেয়ারমেন্ট যদি থাকে তাহলে ইম্পেয়ারমেন্ট প্লাস মাইনাস হবে। আর ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল হচ্ছে আমাদের আইএফআরএস এ ফেয়ার ভ্যালু মেজারমেন্টের কিছু ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, তো ওই ফেয়ার ভ্যালু একটা বেসিক কোশ্চেন একটু জিজ্ঞেস করি, এটা আমরা সবাই জানি, তারপরে আপনি একটু মানে বলে দেন। ওই মাঝে মাঝে এগুলো একটু পেঁচ লাগে যে ক্যারিং অ্যামাউন্ট কোনটা, ফেস ভ্যালু কোনটা, আপনি একটু বাংলায় সহজ করে বলে দেন তো, একটু নোট ডাউন করে নি। ক্যারিং অ্যামাউন্ট তো কস্ট থেকে ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে, ডেপ্রিসিয়েশন না, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ। ইকোনমিক ডেপ্রিসিয়েশন, রাইট। হুম। আর হচ্ছে এরপরে বুক ভ্যালু, ফেস ফেয়ার ভ্যালু, ভ্যালু, বুক ভ্যালু, ফেয়ার ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু সব সেম। ফেস ভ্যালু, বুক ভ্যালু। না না, ফেস ভ্যালু না, ফেস ভ্যালু তো আপনার নন কারেন্ট অ্যাসেটের ফেস ভ্যালু হয় না, ফেস ভ্যালু তো হয় ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস এর। আচ্ছা আচ্ছা, মানে ধরেন নন আপনি কারেন্ট একটা অ্যাসেট একশো কি হবে? টাকার 100 টাকার একটা ট্রেজারি বিল কিনছেন বাংলাদেশ ব্যাংক থেকে 90 টাকা জি দিয়ে। জি। 90 টাকা হচ্ছে আপনার পারচেস প্রাইস, আর আপনার যে ওই ট্রেজারি বিলটা কিনছেন ওইখানে প্রাইস লেখা কত? 100 টাকা, রাইট?
100 টাকা, হ্যাঁ। এই 100 টাকা হচ্ছে আপনার ফেস ভ্যালু, আর 10 টাকা যে ডিফারেন্স এটা হচ্ছে আপনার লাভ। আচ্ছা আচ্ছা। আর ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে কস্ট প্রাইস থেকে আপনার হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট, রিটার্ন ডাউন ভ্যালু বা বুক ভ্যালু। আর ফেয়ার ভ্যালু হচ্ছে অ্যাকর্ডিং টু আইএফআরএস 13। আইএফআরএস 13 আমাদের সিলেবাসে নাই, মানে পিএল এ নাই। সো এটা খুব বেশি ইম্পর্টেন্টও না, মানে আইএফআরএস 13 খুব বেশি ডিফিকাল্ট জিনিসও না। মানে আপনার দুটো ক্রাইটেরিয়া আছে যে কোন মার্কেটের, মানে ফেয়ার ভ্যালু আসলে যদি আমি জেনারেলি বলি, ইন জেনারেল সেটা হচ্ছে মার্কেট প্রাইস। মানে একটা অ্যাসেট মার্কেটে সেল করলে বা মার্কেট থেকে কিনতে গেলে আপনি কয় টাকায় কিনতে পারবেন ওই কন্ডিশনে। মানে ধরেন আপনি একটা অ্যাসেট 5 বছর ইউজ করছেন, সো 5 বছর ইউজ করার পরে ওই অ্যাসেটটা সেল করলে কয় টাকা পাবেন, অথবা ওই অ্যাসেটটা 5 ইয়ার্স ইউজ হওয়ার মতো একটা অ্যাসেট, সেটা আপনি মার্কেট থেকে কিনতে গেলে কয় টাকা পাবেন, ওটা হচ্ছে মার্কেট ভ্যালু। তো ফেয়ার ভ্যালু মার্কেট ভ্যালুর কনসেপ্ট কাছাকাছি, বাট এক্স্যাক্টলি সেম না, বিকজ আইএফআরএস 13 আলাদা একটা স্ট্যান্ডার্ড আছে যেটা ফেয়ার ভ্যালু মেজারমেন্টের জন্য ইউজ করা হয়। সো জেনারেল মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ধরে নেন ফেয়ার ভ্যালু মার্কেট ভ্যালু সেম। তো ফেয়ার ভ্যালুটা ইন দিস কেস ফর আইএফআরএস 5 কোশ্চেনে দেয়া থাকবে ফেয়ার ভ্যালু কত। সো ফেয়ার ভ্যালু থেকে কস্ট টু সেল, ওই অ্যাসেটটা মার্কেটে সেল করতে যে খরচগুলো হবে সেটা বাদ দিলে এটার মধ্যে যেটা লোয়ার আর কি, ক্যারিং অ্যামাউন্ট আর ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেলের মধ্যে যেটা লোয়ার সেটা হবে আপনার মেজারমেন্টের ভ্যালু। যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরুন আপনার কোশ্চেনে বলা আছে অ্যাসেটের কস্ট প্রাইস 100 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলা আছে 20 টাকা, ফেয়ার ভ্যালু বলা আছে ধরেন 80 টাকা, আর কস্ট টু সেল বলা আছে 5 টাকা। তাহলে এই ক্ষেত্রে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল কয় টাকা হবে, কে বলতে পারবেন? মানে ক্যারিং অ্যামাউন্ট কত অ্যাসেটের ক্ষেত্রে? ক্যারিং অ্যামাউন্ট তো 80 টাকা। 80 টাকা। 80 টাকা। তাইলে বলা আছে কি ডেফিনেশনে বা মেজারমেন্ট ক্রাইটেরিয়াতে, লোয়ার অফ ক্যারিং অ্যামাউন্ট এন্ড ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল। তাহলে প্রথম পার্টটুকু আমরা পাইছি, রাইট? তাহলে এখন সেকেন্ড পার্ট, ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, তাহলে কত? ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল আছে, এটাই লিখি। এটা কত? 75। 75। তাইলে আমার নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল কয় টাকা হবে? লয়ের যেটা সেটাই 75। 75 এক্স্যাক্টলি। সো আমরা এটা বুঝে গেছি, রাইট? রাইট। ওকে। তো the effect is that if fair value less cost to sell is lower than the carrying amount of the asset, then the loss is recognized at the time the decision is made to dispose of the asset, not when the disposal actually takes place. So in this case এটাই হয়েছে, রাইট, যে আপনার ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেলটা ক্যারিং অ্যামাউন্টের থেকে কম হয়েছে। তাইলে আমার বুকস অফ অ্যাকাউন্টস বা ব্যালেন্স শিটে আমাদের এটা নন কারেন্ট অ্যাসেট, আমি এক নামে বললাম নন কারেন্ট অ্যাসেট, তো এটার বুক ভ্যালু ছিল 80 টাকা, রাইট? 80 টাকা ছিল না ক্যারিং অ্যামাউন্ট? আর আমার নন জি কারেন্ট জি অ্যাসেট জি, হেল্ড ফর, রাইট, আর আমার নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল হয়েছে 75 টাকা, তাই না? তাহলে আমি যদি জার্নাল দেই আমার নন কারেন্ট অ্যাসেট কি জিরো হইতে হবে না? তাহলে আমার জার্নাল কি হবে? নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল 75 টাকা আর নন কারেন্ট অ্যাসেট 80 টাকা, রাইট? জার্নাল এটা হবে না? দেখি বুঝতে পারছেন? আমার বুকস অফ অ্যাকাউন্টস তো 80 টাকার অ্যাসেট আছে না অলরেডি, আমি তো এটাকে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল করবো। তাহলে আমার নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল করতে হচ্ছে 75 টাকায় অ্যাকর্ডিং টু আইএফআরএস 5। তাইলে আমি যখন জার্নাল দিব তাহলে আমার ডেবিট করতে হবে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, রাইট, 75 টাকা, আর ক্রেডিট করতে হবে নন কারেন্ট অ্যাসেট যেটা আমার 80 টাকা থেকে ডেবিট ছিল। নন কারেন্ট অ্যাসেটের ব্যালেন্স কি? ডেবিট ব্যালেন্স না অ্যাসেটের ব্যালেন্স? জি জি, ডেবিট এটাকে আমি ব্যালেন্স। ক্রেডিট করতেছি 80 টাকা দিয়ে, তাহলে 5 টাকার একটা গ্যাপ থাকতেছে না? জি জি, জি। ইকুয়াল হয় না, রাইট? সো এটাকে আমি লস বা ইম্পেয়ারমেন্ট লসে বলতে পারি, হ্যাঁ। সো ইম্পেয়ারমেন্ট লস হচ্ছে 5 টাকা, ক্লিয়ার? সো এটাই বলছে যে
যদি এরকম হয় নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলের ভ্যালু ক্যারিং অ্যামাউন্টের থেকে কম, সেই ক্ষেত্রে আমাদের একটা লস আসবে। সেই লসটাকে রেকগনাইজ করতে হবে কখন? অ্যাট দ্য টাইম দ্য ডিসিশন ইজ মেড টু ডিসপোজ দ্য অ্যাসেট। তার মানে আমরা ইউজুয়ালি কি জানি যে নন কারেন্ট অ্যাসেট সেল করলে লস কখন রিকগনাইজ হয়? যখন হচ্ছে আমরা অ্যাসেটটাকে অ্যাকচুয়ালি হ্যান্ড ওভার করি, রাইট? এখন আমি ক্যাশ রিয়েলাইজ করি বা হচ্ছে অ্যাসেটটাকে হ্যান্ড ওভার করি, রিসিভেবলস ক্রিয়েট করি, তখন হচ্ছে আমার লস হয়, তাই না? কিন্তু নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলের ক্ষেত্রে আপনার এই গ্যাপটা ক্যারিং অ্যামাউন্টের সাথে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলের যে ভ্যালু, এটার যে গ্যাপটা, সেটাকে আমরা যেই ডেটে ডিসিশন নিবে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলের, সেই ডেটে রিকগনাইজ করতে হবে। যেই ডেটে সেল হবে সেই ডেটে না, নট ওয়েন দ্য ডিসপোজাল অ্যাকচুয়ালি টেক্স প্লেস। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি? যে ডিসিশন মেক করছে আর ডিসপোজাল অ্যাকচুয়ালি টেক্স প্লেস। এই যে ডিসিশন মেক করবে কবে? 12 মাস আগে, রাইট? মানে যেই ডেটে সে ডিসিশন নিবে সেই ডেট থেকে 12 মাসের মধ্যে সেলেবল হইতে হবে, এটা হাইলি প্রবাবল হইতে হবে যে সেল করা যাবে। তো এই যেই ডেটে হচ্ছে ডিটারমাইন করবে এটা নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, সেই ডেটেই এই লসটাকে রিকগনাইজ করতে হবে। ক্লিয়ার? ওকে, জি আচ্ছা এবার আসি ডিসকন্টিনিউড অপারেশনে। ডিসকন্টিনিউড অপারেশন কি? A component of an entity that has either been disposed of or is classified as held for sale, মানে বিক্রি করে দিছে অথবা হেল্ড ফর সেল হিসেবে ক্লাসিফাই করা হয়েছে, মানে 12 মাসের মধ্যে সেল করা যাবে। হেল্ড ফর সেল ডেফিনেশন আমরা পড়ছি, রাইট? 12 মাসের মধ্যে সেলেবল হইতে হবে। সো ইদার ডিসপোজড অফ অর ক্লাসিফাইড অ্যাজ হেল্ড ফর সেল and represents a separate major line of business or geographical line of area. So এগুলো মুখস্থ করার দরকার নাই, এগুলো জাস্ট বুঝেন যে মানে আমরা এটাকে বলি সেপারেট লাইন অফ বিজনেস, যে একটা বিজনেস ইউনিট বা একটা প্রোডাক্ট লাইন সে নিজের মতো বা নিজের বিজনেসটাকে নিজে নিজে ইয়ে করতে পারে, অপারেট করতে পারে। লাইক আমি যদি ডিএইচএল গ্লোবালের কথা বলি, ডিএইচএল এর 5টা, আমরা জানি তো শুধু কুরিয়ার, বাট ডিএইচএল এর কিন্তু 5টা ইউনিট আছে, 5টা মেজর বিজনেস লাইন আছে। আপনার ফ্রেট এন্ড ফরওয়ার্ড, এক্সপ্রেস, তারপরে সাপ্লাই চেন, ম্যানেজমেন্ট ফাংশন, ই কমার্স, ঠিক আছে? সো এই যে পোস্টাল রিলেটেড যেটা সার্ভিস, এটা কিন্তু মানে এই 5টা সার্ভিস কিন্তু আলাদা বিজনেস লাইন। সো ডিএইচএল যদি এই যে কোনো একটা বিজনেস লাইন অফ করতে চায়, সেই ক্ষেত্রে এটাকে ডিসকন্টিনিউড অপারেশন বলা যাবে। সো এটাই বলছে যে রিপ্রেজেন্টস আ সেপারেট মেজর লাইন অফ বিজনেস অর জিওগ্রাফিক্যাল এরিয়া অফ অপারেশনস। মানে আপনার মেজর একটা বিজনেস আছে ধরেন ইউএসএ তে, যেটা ইন্ডিপেন্ডেন্টলি চলে, সো আপনি এটাকে অফ করে দিচ্ছেন, সো এটাকে ডিসকন্টিনিউড অপারেশন বলবো। বাট কোশ্চেনে এরকম কনফিউশন থাকবে না, কোশ্চেনে থাকবে আপনার মেজারমেন্ট নিয়ে, আইডেন্টিফিকেশন থাকবে না। সো আপনাকে ইম্পর্টেন্ট এক্সামের জন্য হচ্ছে এই দুটো জিনিস মনে রাখা, যে রিকগনিশন ক্রাইটেরিয়া মিট করে কিনা, 12 মাসের মধ্যে সেলেবল কিনা, আর একটা হচ্ছে ভ্যালুয়েশন কিভাবে হবে, মেজারমেন্টটা কিভাবে হবে। অলরাইট, আচ্ছা ভাইয়া 12 মাসের মধ্যে যদি সেল না হয়? তখন মানে আপনি মানে ক্লাসিফাই করার পরের কথা বলতেছেন নাকি ক্লাসিফিকেশনের টাইমের হ্যাঁ, কথা বলছেন? পরের কথা বলতেছি। আমি তো ধরে নিলাম হবে, কিন্তু হলো না। যদি যদি সেল না হয় তাহলে রিভার্সাল দিতে হবে, পিপিতে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো ওইটা অ্যাসেসমেন্ট করব কিভাবে ভাইয়া? এটা তো যেটা 12 বিজনেস মাসে সেল সিস্টেম, হবে। মানে ধরেন আপনি একটা অ্যাসেট, যেটা হচ্ছে ধরেন আপনি একটা আপনার বিজনেসে একটা প্ল্যান্ট বিক্রি করবেন, হ্যাঁ? তো এটা আপনি জানেন যে মার্কেটে অনেক ডিমান্ড আছে, সো আপনি যখন ডিসিশন নেবেন যে আপনি সেল করবেন, রাইট, আপনি কোটেশন নেবেন, এই করবেন সেই করবেন, এগুলো মানে আপনার তো অনেক অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে, তাই না? মার্কেট থেকে আপনি কোটেশন নেবেন যে কে কত টাকা দিয়ে কিনতে চায় বা কি করতে চায়। তো এগুলো মানে ম্যানেজমেন্ট আর কি তার জাজমেন্টের উপরে বেস করে সে ডিসিশন নেয় যেটা সেলেবল কিনা 12 মাসের মধ্যে। ঠিক আছে। ভাইয়া ওই যে 5,000 টাকা তো আমি লস রিকগনাইজ করলাম যখন ডিসিশন নিলাম, হুম কিন্তু যখন 5,000 টাকা লস রিকগনাইজ করলাম যখন হুম ডিসিশন নিলাম, কিন্তু যখন হুম আমি 1 বছরের মধ্যে যখন অ্যাকচুয়ালি আমি সেল করব, তখন প্রফিট এবং লস হলে সেটা কিভাবে বুক করব? সেটা দেখাই আমরা, এখন সেলে যাইনি, দেখাবো আমি, হ্যাঁ? এতটুকু মনে রাখেন যে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলের ভ্যালু এখন 75 টাকা। বা আমি যদি এখনই দেখাই দিই, তাহলে ধরেন নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলের ভ্যালু এখন কত বুকস অফ অ্যাকাউন্টসে? 75, রাইট? এখন এটা দেখা গেল আপনি 1 বছরের মধ্যে সেল করছেন 80 টাকায়, বা ধরেন 100 টাকায় সেল করছেন, সেলিং প্রাইস। তো জার্নাল কি হবে? ডেবিট হবে ক্যাশ, রাইট? 100 টাকা পাইছেন,
ক্রেডিট কি হবে? নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল 75 আর গেইন অন ডিসপোজাল 25। এই জার্নালটা কখন দিলাম? সেল করার পরে? যখন অ্যাকচুয়াল ডিসপোজাল হইলো। আচ্ছা, আর প্রথমটা হচ্ছে ডিসিশন মেকিং এর সময়। সেম গেইন না হয়ে লস হইলে তখন ওই যে ই হবে, ডেবিট লস হবে আর কি, এরকম রাইট, কিছু। ডেবিট লস হবে। যদি এখানে 100 টাকার জায়গায় যদি আপনার 60 টাকা হইতো, জি, তাহলে কি হইতো? ক্যাশ হইতো 60, রাইট? রাইট। 15 টাকা লস। রাইট, ক্লিয়ার? ক্লিয়ার। রাইট। আচ্ছা, এখন বলেন, এটা একটু ভালোভাবে দেখেন ডেফিনেশন আরেকবার, হ্যাঁ? যে বলা আছে কি, ডিসকানেক্ট অপারেশন ইদার ডিসপোজড অফ অথবা ক্লাসিফাইড অ্যাজ হেল্ড ফর সেল। তাহলে আমরা একটা কোশ্চেন সলভ করি, দেখি পারি কিনা। আচ্ছা, on 20th October 2017, the directors of a company made a public announcement of plans to close its steelworks, which is one of its business operations. The closure means that the company will no longer carry out the type of operation which until recently has represented about 10% of total revenue. তার মানে বোঝা যাচ্ছে যে এই বিজনেসটা কি মেজর লাইন অফ বিজনেস, রাইট? 10% অফ রেভিনিউ মানে কি অনেক বড় একটা বিজনেস। The works will be gradually shut down over a period of several months with complete closure expected in July 2018. মানে 20শে অক্টোবর 2017-তে তারা ডিসিশন নিছে একটা বিজনেস, মানে স্টিল ওয়ার্কের যে বিজনেসটা, সেটা তারা বন্ধ করে দিবে, এবং সেটা বন্ধ করতে করতে মানে পার্মানেন্টলি বা কমপ্লিটলি ক্লোজ হবে জুলাই 2018-তে। তাইলে 31শে ডিসেম্বর 2017 আউটপুট হ্যাড বিন সিগনিফিকেন্টলি রিডিউসড, মানে প্রোডাকশন অনেক বেশি কমে গেছে, and some redundancies had already taken place. The cash flows, revenues and expenses relating to the steel works can be clearly distinguished from those of the company's other operations. তার মানে বলতেছে যে ক্যাশ ফ্লো, রেভিনিউ, এক্সপেন্স, এই স্টিল ওয়ার্কের যে ক্যাশ ফ্লো, রেভিনিউ, এক্সপেন্স আছে সেটাকে ডিস্টিংগুইশ করা যায় মানে কোম্পানিটার অন্যান্য অপারেশন থেকে। তাইলে এখন অ্যাকর্ডিং টু IFRS 5 এটা ট্রিটমেন্ট কি হবে, কেউ বলতে পারবেন? আগে বলেন যে এটা কি রিকগনিশন ক্রাইটেরিয়া মিট করে কিনা, হেল্ড ফর সেল হবে কিনা। না, হিল ফর সেল হবে না। কেন হবে না? এটা এটা আমি, কারণ হচ্ছে 31, আমি তো এটা জুলাই পরবর্তী অ্যাকাউন্টিং ইয়ারে চলে গেছে, আমি এটা ডিসক্লোজ করব, বাট এটা না, আমার অ্যান্সার রাইট বাট লজিক হয় নাই। আরেকবার দেখেন ডেফিনেশনটা। আমি বলে দিলে কিন্তু 1 সেকেন্ড হয়ে যায়, কিন্তু আমি বলতেছি না বিকজ আমি চাই আপনারা ট্রাই করেন, তাহলে মনে থাকবে, এক্সাম হলে মুখস্থ করতে হবে না। কি বলা আছে? ডিসপোজড অফ অথবা ক্লাসিফাইড এজ হেল্ড ফর সেল। আর কোয়েশ্চেনে বলা আছে কি, ক্লোজার মানে কি, কোম্পানি উইল নো লঙ্গার ক্যারি আউট। এখানে কি বলা আছে ডিসপোজ অফ করবে বা সেল করবে? জিনিসটা কি, বিজনেস ক্লোজার, এটা তো সেল করতেছে না, রাইট? তাহলে রাইট, রাইট, করতেছে না। হুম, সো although at 31শে ডিসেম্বর 2017 the company was firmly committed to the closure, this has not yet taken place. In addition, as the steel work is being closed rather than sold, the asset cannot be classified as held for sale, and therefore the steel works must be included in the continuing operation. বুঝা গেছে? তাইলে ডেফিনেশনটা মনে রাখতে হবে, ইদার ডিসপোজড অফ অথবা হেল্ড ফর সেল হইতে হবে। ঠিক আছে, হ্যাজ বিন ডিসপোজড অফ অথবা ইজ হেল্ড ফর সেল। তাহলে ওইখানে কিছুই বলা ছিল না, এখানে এই বলা ছিল ডেফিনেশনটা যদি আপনি বাংলায় বলেন তাহলে কি দাঁড়ায়? ডিসপোজ হ্যাজ অফ বিন মানে ডিসপোজ, অলরেডি সেল করে ফেলছে। অলরেডি সেল করে ফেলছে। হ্যাঁ, আর ইজ হেল্ড ফর সেল মানে এটা সেল করবে, মানে আপনি বিজনেস ক্লোজ করছেন এবং বলতেছেন আমি এটা সেল করব। আর যে এক্সাম্পলটা দিলাম বা যে ম্যাথটা মানে যে কোশ্চেনটা আমরা দেখলাম, সেখানে বলা ছিল বিজনেসটা ক্লোজ করছে কিন্তু সেল করবে এটা কিন্তু বলা নাই। আচ্ছা, সো দ্যাটস ওয়াই এটা IFRS 5 এর রিকগনিশন ক্রাইটেরিয়াতে পড়ে নাই।
আচ্ছা, এখন বলেন যে একটা বিজনেস অফ আছে কারণ আপনার একটা ওই বিজনেসের যে মেজর যে অ্যাসেট গুলা ওগুলা নষ্ট হয়ে গেছে বা আমি আপাতত এটা ইউজ করতেছি না, এটার কারণে বিজনেসটা অফ হয়ে আছে। এটা কি ডিসকন্টিনিউড অপারেশন হবে? হ্যাঁ, না, আরেকবার হবে একটু না। বলেন। ডিসকন্টিনিউ অপারেশন হবে না। হবে না, রাইট। অপারেশন সাপোর্টেড বাই অ্যাসেটস which become idle because they are temporarily taken out of use may not be described as discontinued। মানে এটা অলসভাবে পড়ে আছে, আপনি ইউজ করতেছেন না, তাইলে আপনি এটাকে ডিসকন্টিনিউড বলতে পারবেন না। ডিসকন্টিনিউড বলার জন্য আপনার রিকগনিশন ক্রাইটেরিয়া ফুলফিল হতে হবে। জি, জি, আচ্ছা, এই IFRS 5টা কিন্তু মনে রাখবেন, আমাদের নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে যখন আমরা IAS 16 পড়বো তখন কিন্তু আমাদের এটা লাগবে। পিপি যখন পড়বো তখন আমাদের লাগবে এটা। আচ্ছা, এবার আবার যদি কোশ্চেনটায় আসি বা ম্যাথটায় আসি, ধরেন এটা এট দ্য টাইম অফ ক্লাসিফিকেশন এটা হয়েছে ধরেন 2024-এ, আর সেলটা হয়েছে 2025-এ। হুম, তাহলে 2024-এর ব্যালেন্স শিটে আমার তো নন কারেন্ট অ্যাসেট থাকবে না, রাইট? জিরো হবে না? 80 টাকা যে তুমি রিভার্সাল দিয়ে দিছি, রিভার্সাল মানে ক্রেডিট করে ফেলছে 80 টাকাকে, তাহলে আমার নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলের ব্যালেন্স থাকবে 75 টাকা ব্যালেন্স শিটে, রাইট? এটা প্রেজেন্ট করবো কই? এটা প্রেজেন্ট করতে হবে কারেন্ট অ্যাসেটের নিচে সেপারেটলি। কারেন্ট অ্যাসেটের নিচে সেপারেটলি বলতে হবে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল। মানে আমাদের কি থাকে, প্রথমে থাকে ব্যালেন্স শিটে কি থাকে যে নন কারেন্ট অ্যাসেট, টোটাল থাকে একটা, ধরেন 10 টাকা, তারপরে থাকে কারেন্ট অ্যাসেট 5 টাকা। সো এই যে কারেন্ট অ্যাসেটের নিচে আমাকে ডিসক্লোজ করতে হবে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল। ক্লিয়ার? এটা জি হচ্ছে ভাই। প্রেজেন্টেশন। হুম। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট কি এটার দেখি, মানে পিএনএল এর ইম্প্যাক্ট কি? সো যদি কোনো বিজনেস মানে এটা এক্সামে আসার চান্স খুবই কম, বাট বলা যায় না, এসিবি তো দিতেও পারে আর কি, কারণ এখন খুবই কোশ্চেন হচ্ছে, সারপ্রাইজিং কোশ্চেন হচ্ছে। So আমরা দেখে রাখি, খুবই ডিফিকাল্ট কিছু না, জাস্ট জেনে রাখি সো দ্যাট আমরা এক্সামে লিখতে পারি। সো আমরা দেখলাম ব্যালেন্স শিট ইম্প্যাক্ট, তাহলে ডিসকন্টিনিউড অপারেশনের পিএনএল ইম্প্যাক্টও আছে। কি আছে? যদি ডিসকন্টিনিউড অপারেশন থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রফিট আর লস স্টেটমেন্টকে দুই ভাগে ভাগ করতে হয়। একটা হচ্ছে কন্টিনিউইং অপারেশন, আর একটা প্রফিট আর লস ফ্রম ডিসকন্টিনিউড অপারেশন। হ্যাঁ, এটা একটু মনে রাখেন। হ্যাঁ, এখানে কিন্তু মানে এটা কিন্তু পিএনএল পিএনএল অ্যাকাউন্ট বা প্রফিট আর লস স্টেটমেন্টের ফেস, মেইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা পিএনএল। এটা শুরু করবেন কন্টিনিউইং অপারেশন দিয়ে, তারপরে প্রফিট আর লস ফ্রম কন্টিনিউইং অপারেশন বের হইলো, এরপরে বের করলেন প্রফিট আর লস ফ্রম ডিসকন্টিনিউড অপারেশন। এখানে কিন্তু কোনো ইয়ে নাই, ব্রেকডাউন নাই যে ডিসকন্টিনিউড অপারেশনের রেভিনিউ কত, কস্ট অফ সেলস কত। হ্যাঁ, এই ব্রেকডাউনটা আসবে নোটস থেকে। আমি যদি আরেকটু ক্লিয়ারলি বলি, ধরেন আমি যদি একটা পিএল অ্যাকাউন্ট করি, তাহলে আমরা কি করি? প্রথমে রেভিনিউ, কস্ট অফ সেলস, এগুলা করে প্রফিট ফ্রম কন্টিনিউইং অপারেশন। ঠিক আছে, এটা ধরেন বের হইলো 20 টাকা। হ্যাঁ, এটা বের হলো 20 টাকা। এখানে বলতে হবে প্রফিট ফ্রম, বা লস যদি থাকে লস ফ্রম ডিসকন্টিনিউড অপারেশন। হ্যাঁ, এটা হচ্ছে 10 টাকা। এটা রেফারেন্স থাকবে নোটে। হ্যাঁ, নোট 10-এ আছে। সো নোট 10-এ এসে, নোট 10 যখন করবেন, এইখানে এসে আপনি এক্সপ্লেনেশন দিবেন বা ব্রেকডাউনটা দিবেন, রেভিনিউ, কস্ট অফ সেলস এন্ড যা যা আছে আর কি। হ্যাঁ, ধরেন এটা 20 ছিল, এটা 10, তাহলে এটা হচ্ছে 10 টাকা। আর এটা হচ্ছে নেট প্রফিট অফ দ্য বিজনেস। হ্যাঁ, এই যে প্রফিট আর লস ফর দ্য ইয়ার আর কি। তাহলে প্রফিট ফর দ্য ইয়ার হবে এই বিজনেসের জন্য 30 টাকা।
এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমরা যদি একটা ম্যাথ করি এটার ক্ষেত্রে, দেখা যাচ্ছে না দুইটা পার্টি? হ্যাঁ দেখা ওকে, তাহলে এই যে এগুলা হচ্ছে আপনার ডিসকন্টিনিউড ডিভিশনের ফিগার্স নিচের গুলা। হ্যাঁ, তাইলে কন্টিনিউইং অপারেশনের রেভিনিউ কত হবে? বলতে পারবেন কেউ? নিচের পার্টটা হচ্ছে ডিসকন্টিনিউড অপারেশনের যে ফিগার্স সেইটা, আর এটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে টোটাল বিজনেসের টোটাল ফিগার। তাইলে আমরা বলছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে আমরা দুইটা পার্টে করবো, একটা হচ্ছে কন্টিনিউইং অপারেশন আর একটা হচ্ছে ডিসকন্টিনিউড অপারেশন। তাহলে আমরা যদি পিএল করতে চাই তাহলে আমার রেভিনিউ কত লিখতে হবে ফ্রম কন্টিনিউইং অপারেশন? 3 লাখ। 3 লাখ কেমনে? কন্টিনিউইং অপারেশনের রেভিনিউ কি 3 লাখ? এই 3 লাখের মধ্যে ডিসকন্টিনিউড অপারেশনের রেভিনিউ আছে না? এটা তো টোটাল বিজনেসের প্রফিট অর লস, দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অফ ফর গ্রে পিএলসি। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল বিজনেসের প্রফিট অর লস। আচ্ছা আর আচ্ছা, ওইখানে 32,000 আছে। রাইট, এটা হচ্ছে ডিসকন্টিনিউড অপারেশনের প্রফিট বা রেভিনিউ যা যা আছে আর কি ফিগার্স। তাহলে আমার রেভিনিউ হবে কন্টিনিউইং অপারেশন কত? 3 লাখ থেকে 32,000 বাদ দিলে যা থাকবে তাই 2,68,000 মনে হয়। সো সিমিলারলি বাকিগুলাও এভাবে করতে হবে আর কি। এখানে কস্ট অফ সেলস বলা আছে 1 লাখ, তো এখান থেকে আপনি 15,000 বাদ দিলে 85,000। সো এইভাবে করে কন্টিনিউইং অপারেশনের প্রফিট আসবে। আর এখানে আপনার এটা যদি আপনি নোটসে করেন তাহলে ডিসকন্টিনিউড অপারেশনের লস আসবে, কারণ ওই যে 32 থেকে 15 গেলে থাকে 17 আর আপনার এক্সপেন্স হচ্ছে 22, তাহলে 5,000 টাকা নেট লস ফ্রম ডিসকন্টিনিউড অপারেশন। তাহলে প্রফিট থেকে কন্টিনিউইং অপারেশন প্রফিটের সাথে ডিসকন্টিনিউড অপারেশন এর লস যোগ করে বা বাদ দিয়ে আপনার প্রফিট ফর দ্য ইয়ার ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে, সো এটা খুব ইম্পর্টেন্ট IAS 21, দিস ইজ ইম্পর্টেন্ট ফর বোথ অফ ইউর এক্সামস এন্ড ইউর প্র্যাকটিক্যাল লাইফ অ্যাজ ওয়েল। সো এখানে একটু সিরিয়াসলি একটু কনসেন্ট্রেশন দেন, সো দ্যাট এখান থেকে এক্সামে অনেক কোশ্চেন হয়। আচ্ছা ভাই, তবে IFRS 5 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তারপরে যাই IAS 21। ওকে, নাই তাহলে আই গেস। সো IAS 21, the effects of changes in foreign exchange rates, মানে আমার ফরেন কারেন্সির যে রেট গুলো আছে সেইটার চেঞ্জের কারণে আমার ফাইন্যান্সিয়াল বা বিজনেসের যে ইম্প্যাক্ট সেইটাকে আমরা ইভ্যালুয়েট করি, রেকগনাইজ করি, মেজারমেন্ট করি বা ডিসক্লোজার করি অ্যাকর্ডিং টু IAS 21। তাহলে IAS 21 বা কি বলে ফরেন এক্সচেঞ্জের ইম্প্যাক্ট কয় রকমের হয় কি বলতে পারবেন? আমরা ইসে পড়ছি না, বিজনেস ফাইন্যান্সে পড়ছি না, যে ট্রান্সলেশন রিস্ক, কারেন্সি রিস্ক। সো এই ফরেন এক্সচেঞ্জের কারণে মেইনলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে দুই রকমের ইম্প্যাক্ট হয়। একটা হচ্ছে ট্রানজেকশনের কারণে, যেটা হয় যে an entity which buys or sells goods overseas priced in a foreign currency, মানে ধরেন বাংলাদেশে একটা কোম্পানি সে দেশের বাইরে কোনো একটা কোম্পানিকে সেল করবে বা পারচেস করবে, এখানে যে ফরেন কারেন্সির যে ইম্প্যাক্ট এটার কারণে বিজনেস একটা ইম্প্যাক্ট পড়ে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা ইম্প্যাক্ট পড়ে। আর একটা হচ্ছে গ্রুপ লেভেলে, মানে কনসলিডেশন লেভেলে, যে একটা গ্রুপ অফ কোম্পানিজ বা স্যামসাং এর কথা যদি বলি, স্যামসাং এর কি কোরিয়া হেড অফিস, বাট ওদের তো গ্লোবালি অনেক সাবসিডিয়ারি আছে, রাইট? তো ওদের বিজনেস গুলা গ্লোবাল যে সাবসিডিয়ারি গুলা আছে ওদের, ওগুলা তো হয় লোকাল কারেন্সিতে ট্রানজাকশন, তাই না? ওদের তো ওরা তো আর কোরিয়ান যে কারেন্সি, কোরিয়ান ইওয়ান বলে বোধহয় নাকি, ওটা ওই ওই কারেন্সিতে তো আপনার রেকর্ড করে না। তাইলে যখন কনসলিডেশন করে গ্রুপ লেভেলে তখন কিন্তু গ্লোবাল বিজনেসের যে ফিগার্স এটাকে কোরিয়ান যে কারেন্সি ওই কারেন্সিতে কনভার্ট করতে হয়। সো এটাকে বলে ট্রান্সলেশন, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে আপনি ট্রান্সলেট করতেছেন এক কারেন্সি থেকে আরেক কারেন্সিতে। সো এখানে ট্রান্সলেশনের কারণে যে ইম্প্যাক্ট সেটাকেও IAS 21 অ্যাড্রেস করে। তাহলে কয়টা ইম্প্যাক্ট বললাম? দুইটা, একটা হচ্ছে ট্রানজাকশনাল ইম্প্যাক্ট আর একটা হচ্ছে ট্রান্সলেশনাল ইম্প্যাক্ট। আচ্ছা,
এগুলো বইয়ে নাই। আচ্ছা, কিছু ডেফিনেশন দেখি যেগুলো একটু ইম্পর্টেন্ট। ফাংশনাল কারেন্সি, হ্যাঁ, ফাংশনাল কারেন্সি কি? দ্য কারেন্সি অফ প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি, সরি, প্রাইমারি ইকোনমিক এনভায়রনমেন্ট ইন হুইচ দ্য এন্টিটি অপারেটস। মানে একটা কোম্পানি তার যে ইকোনমিক এনভায়রনমেন্ট, সেখানে সে যেই কারেন্সিতে অপারেট করে বা ট্রানজাকশন করে সেটাকে বলছে ফাংশনাল কারেন্সি। আচ্ছা, ক্লোজিং রেট। ক্লোজিং রেট হচ্ছে দ্য স্পট এক্সচেঞ্জ রেট এট দ্য এন্ড অফ রিপোর্টিং পিরিয়ড। মানে ইউজুয়ালি কি হয়, কোম্পানিগুলো প্রতি মাস শেষে ভ্যালুয়েশন করে, রাইট, বা ক্লোজিং করে, বুকস অফ অ্যাকাউন্টস ক্লোজ করে। সো প্রতি মাস শেষের যে রেট, মান্থ এন্ডের যে রেট, সেটাকে আমরা বলছি ক্লোজিং রেট। স্পট এক্সচেঞ্জ রেট, স্পট এক্সচেঞ্জ রেট কি? দ্য এক্সচেঞ্জ রেট ফর ইমিডিয়েট ডেলিভারি। মানে আপনি যদি আজকে মার্কেট থেকে একটা ফরেন কারেন্সি কিনতে চান বা ফরেন কারেন্সি বেচতে যান, যে টাকাটা পাবেন বা দিবেন সেটা হচ্ছে স্পট এক্সচেঞ্জ রেট, মানে স্পট রেট। আচ্ছা, প্রেজেন্টেশন কারেন্সি, দ্য কারেন্সি ইন হুইচ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর প্রেজেন্টেড। তার মানে যেই রেটে বা যেই কারেন্সিতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়। তো আমি প্রথম কেসে যেটা বললাম যে কোরিয়ান কোম্পানি বা স্যামসাং, তাদের কোরিয়াতে, সাউথ কোরিয়াতে তাদের ধরেন কোরিয়ান ইওয়ান চলে, এটা তাদের রিপোর্টিং কারেন্সি এবং ফাংশনাল কারেন্সি ইন কোরিয়া, রাইট? রিপোর্টিং কারেন্সি অ্যান্ড ফাংশনাল কারেন্সি। বাট বাংলাদেশে যেই ইয়েটা আছে, ইউনিটটা আছে, তার কারেন্সি কি? বিডিটি। তাইলে বাংলাদেশি কোম্পানি যখন এফএস প্রিপেয়ার করবে, তখন এটাও তার রিপোর্টিং কারেন্সি এন্ড ফাংশনাল কারেন্সি। কিন্তু স্যামসাং কোরিয়া যখন গ্রুপ লেভেলে কনসলিডেশন করবে, তখন কিন্তু তাকে, যদিও বাংলাদেশি কোম্পানির ফাংশনাল কারেন্সি হচ্ছে বিডিটি, কিন্তু তাকে রিপোর্টিং কারেন্সি করতে হবে কোরিয়ান কারেন্সিতে। ক্লিয়ার এটা? সো এটাই বলছে যে প্রেজেন্টেশন কারেন্সি হচ্ছে যে কারেন্সি, সেটাতে মানে সেই কারেন্সি যেটাতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করা হয়। আচ্ছা, মাইন্ডারি আইটেম এটা আমরা দেখবো। তার আগে ফাংশনাল কারেন্সি আর একটু আমি এক্সপ্লেনেশন দিই, মানে ফাংশনাল কারেন্সি কি কি আছে আর কি, হ্যাঁ, এটা বইয়ে নাই। আচ্ছা, ফাংশনাল কারেন্সি অনেকগুলো ইন্ডিকেটর আছে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে যে দ্য কারেন্সি দ্যাট মেইনলি ইনফ্লুয়েন্সেস সেল প্রাইস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। তো ফাংশনাল কারেন্সির মেইন বা ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে যে এই কারেন্সিটা হবে এমন একটা কারেন্সি যেটা সেল, মানে গুডস অ্যান্ড সার্ভিসের সেল প্রাইসটাকে ইনফ্লুয়েন্স করে। অথবা দ্য কারেন্সি অফ দ্য কান্ট্রি হুজ কম্পিটিটিভ ফোর্সেস অ্যান্ড রেগুলেশনস মেইনলি ডিটারমাইন দ্য সেলস প্রাইস অফ ইটস গুডস অ্যান্ড সার্ভিসেস। মানে একটা কান্ট্রির কারেন্সি, মানে একটা কান্ট্রি যেটার কম্পিটিটিভ ফোর্সেস, আপনি ফাইভ ফোর্সেস পোর্টার্স, ফাইভ ফোর্সেস মডেল পড়ছেন না? সো ওই কান্ট্রির যে কম্পিটিটিভ ফোর্সেস গুলো আছে বা রেগুলেশনস আছে, সেই অনুযায়ী যেই কারেন্সিটা সেলিং প্রাইস ডিটারমাইন করে। তাইলে বাংলাদেশের ক্ষেত্রে যারা বাংলাদেশে বিজনেস করে, তারা বিডিটিতে ট্রানজাকশন করে, রাইট? তাহলে এটা তাদের জন্য ফাংশনাল কারেন্সি। আচ্ছা, আরেকটা ক্রাইটেরিয়া বলছে কি? দ্য কারেন্সি দ্যাট মেইনলি ইনফ্লুয়েন্সেস লেবার, ম্যাটেরিয়াল এন্ড আদার কস্ট অফ প্রোভাইডিং গুডস এন্ড সার্ভিসেস। প্রথম দুটো সেলস রিলেটেড, থার্ডটা বলছে যে যেটা ইনফ্লুয়েন্স করে লেবার, ম্যাটেরিয়াল প্রাইস এন্ড আদার কস্ট অফ প্রোভাইডিং গুডস এন্ড সার্ভিসেস, মানে ডিরেক্ট এক্সপেন্স কে। ফোর্থ, দ্য কারেন্সি ইন হুইচ ফান্ডস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আর জেনারেটেড। মানে আপনি যখন লোন নেন, তখন যে কারেন্সিতে লোনটা পান। আর দ্য কারেন্সি ইন হুইচ রিসিভস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আর ইউজুয়ালি রিটেইনড। মানে যে কারেন্সিতে আপনি আপনার ওয়ার্কিং ক্যাপিটালের যে ফিগারটা, সেটাকে আপনি রিটেইন করেন। হ্যাঁ, সো এই যে পাঁচটা ক্রাইটেরিয়া, এই পাঁচটা ক্রাইটেরিয়া হচ্ছে ফাংশনাল কারেন্সিকে ডিটারমাইন করে। কোশ্চেনে ফাংশনাল কারেন্সি দেয়া থাকবে, এটা আপনি জানানোর জন্য এক্সট্রা করে বললাম। আচ্ছা, এবার আসি মাইন্ডারি আইটেমের ক্ষেত্রে। আমাদের IAS 21 বোঝার জন্য মাইন্ডারি আইটেম, নন মাইন্ডারি আইটেম, এই দুটো জিনিস বোঝা খুবই ইম্পর্টেন্ট। একটু কেয়ারফুলি দেখেন, হ্যাঁ। মাইন্ডারি আইটেম হচ্ছে ইউনিটস অফ কারেন্সি হেল্ড এন্ড অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস
to be received or paid in a fixed or determinable number of units of currency. আমি যদি মেইন ফিচারটা একটু ইজিলি বলি যে the main feature of monetary item is that there is a right to receive or an obligation to deliver a fixed or determinable number of currency. হ্যাঁ, মানে monetary item এর কারণে আপনার ফরেন কারেন্সি পাবেন অথবা দিবেন এরকম একটা রাইট বা অব্লিগেশন ক্রিয়েট হবে। তাহলে এখন আমাকে বলেন ডেফার্ড রেভিনিউ এটা কি মাইন্ডারি আইটেম? না, অ্যাকাউন্টস রিসিভেবল? মনিটারি আইটেম। রাইট, বিকজ এটার কারণে আমার রাইট আছে যে আমি মানে ডিটারমাইনেবল নাম্বার অফ ইউনিটস অফ কারেন্সি আমি পাবো। সিমিলারলি অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রে দিতে হবে, সেটাই আর কি বলছে। তাইলে অপোজিটলি বা ইনভার্সলি যদি আমি বলি যে নন মানিটারি আইটেম হচ্ছে যেটা যেখানে অ্যাবসেন্স অফ দ্য রাইট টু রিসিভ ফরেন কারেন্সি অথবা অব্লিগেশন টু পে ফরেন কারেন্সি থাকবে আর কি, মানে এটা এটা অ্যাবসেন্স থাকবে আর কি। হ্যাঁ, মানিটারি আইটেমের ক্ষেত্রে এটা রাইট থাকবে আর নন মানিটারির ক্ষেত্রে প্রেজেন্ট মানে অ্যাবসেন্স থাকবে। সো ডেফার্ড রেভিনিউ যেটা বললাম, ডেফার্ড রেভিনিউর কারণে তো আমার কোনো টাকা পয়সা আসতেছে বা যাচ্ছে না, এটা তো রেভিনিউ, এটা তো একটা কি বলে মানে একটা আইএফআরএস 15 এর স্কোপে পড়ে আর কি। এটার কারণে আমার কোনো রাইট ক্রিয়েট হচ্ছে না বা কোনো অব্লিগেশন ক্রিয়েট হচ্ছে না টু পে। হ্যাঁ, এটার কারণে আমার সার্ভিস দিতে হবে, মানে আমি রেভিনিউ রিকগনিশন ক্রাইটেরিয়া মিট করার আগে রেভিনিউ মানে আমি টাকা পাইছি, অলরেডি পেয়ে গেছি। সো ডেফার্ডের কারণে, ডেফার্ড রেভিনিউর কারণে আমার কোনো কারেন্সি অব্লিগেশন বা রাইটস ক্রিয়েট হয় না, রেদার আমার সার্ভিস অব্লিগেশন বা গুডস দেয়ার যে অব্লিগেশন সেটা ক্রিয়েট হয়, সার্ভিস বা গুডস। সো দ্যাটস এটাই হচ্ছে মেইন পার্থক্য। সো এত কঠিন জিনিস মুখস্থ না করে এই লাইনটা মনে রাখেন যে রাইট টু রিসিভ মানে ডিটারমাইনেবল নাম্বার অফ কারেন্সি অথবা অব্লিগেশন টু পে ফিক্সড অর ডিটারমাইনেবল নাম্বার অফ কারেন্সি যদি থাকে তাহলে এটাকে মনিটারি আইটেম বলবো, আর যদি না থাকে তাহলে নন মনিটারি আইটেম বলবো। অলরাইট, তাইলে আমি প্রথমে বললাম যে দুইটা জিনিস আছে আইএস 29, একটা হচ্ছে ট্রানজাকশন ইফেক্ট আর একটা হচ্ছে ট্রান্সলেশন ইফেক্ট। সো প্রফেশনাল লেভেলে ট্রানজাকশন ইফেক্ট দিয়েই বেশি টেস্ট হয়, বাট আমরা ট্রান্সলেশন ইফেক্টটাও শিখবো বিকজ আমি দেখলাম যে নতুন ম্যানুয়ালে ট্রান্সলেশনের ইফেক্টটাও ইনক্লুড করা। সো আমরা দুইটাই শিখে রাখবো, যদি আসে সো দ্যাট আমরা অ্যান্সার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, ফরেন কারেন্সি ট্রানজাকশন ইনিশিয়াল রিকগনিশন। IS 21 states that a foreign currency transaction should be recorded in the functional currency at initial recognition by applying the exchange rate between the reporting currency and the foreign currency at the date of transactions. মানে ট্রানজাকশন ডেটে বা known as spot rate, মানে ট্রানজাকশন ডেটের যে স্পট রেট বা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ রেট, সেই রেটে আমাকে ইনিশিয়াল রিকগনিশনে একটা ফরেন কারেন্সি ট্রানজাকশনকে রিকগনাইজ করতে হবে। অথবা IS 21 পারমিট করে একটা অ্যাভারেজ রেট ইউজ করতে যদি আপনার এক্সচেঞ্জ রেট সিগনিফিকেন্টলি ফ্লাকচুয়েট না করে। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে বলা আছে ব্রায়ানকো লিমিটেড বাইস আ লার্জ কনসাইনমেন্ট অফ গুডস ফ্রম আ সাপ্লায়ার ইন জার্মানি। The order is placed and the goods are delivered on 1st of May. The agreed price is 127.875 euro. At the time of delivery, the exchange rate was £1 to 1.50 euros. তাহলে আমি যদি এটা করি অ্যাকর্ডিং টু IS 21 প্যারা 21 আমাকে এই স্পট রেট ধরে করতে হবে, রাইট? মানে এই ডেটের এট দ্য টাইম অফ ডেলিভারি, মানে যেই ডেটে ট্রানজাকশনটা হয়েছে সেই ডেটের এক্সচেঞ্জ রেট ধরে আমাকে এই ট্রানজাকশনটাকে রেকর্ড করতে হবে। তাইলে এই কোম্পানির ফাংশনাল কারেন্সিটা বলা আছে CU, তার মানে আমি সেল করতেছি ইউরোতে কিন্তু আমার রিপোর্টিং কারেন্সি বা ফাংশনাল কারেন্সি হচ্ছে CU। তাহলে এক্ষেত্রে আমাকে রেকর্ড করতে হবে কিসে? CU তে। সো আমার এই ইউরোর যে প্রাইস এটাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে CU তে। তাহলে আমরা জানি কি 1 টাকা 50 পয়সা ইউরোতে মানে 1.50 ইউরোতে আমি 1 CU পাবো।
তাহলে এত এত ইউরোতে কত ইউরো পাবো, মানে জাস্ট একটা ঐকিক নিয়ম। তাহলে 127 875 এর 1.5 দিলে ভাগ করলে হয় হচ্ছে 25,250 সিইউ। তাহলে ডেবিট হবে পারচেজ আর ক্রেডিট হবে ট্রেড পেয়েবলস। এটা কি বুঝতে পারছেন? খুব ইজি জিনিস। এবার আসি সাবসিকুয়েন্ট মেজারমেন্টে। হ্যাঁ, ফার্স্ট মেতে সে পারচেজ করছিল, 1 জুনে সে পেমেন্ট করে দিচ্ছে। Branco Limited pays the supplier on 1 June when the exchange rate is 1.55 to CU1. তার মানে আমি যখন পারচেজ করছিলাম তখন আমার রেট ছিল 1.50, বাট এখন এটা হয়ে গেছে 1.55। তাহলে আমার লাইবিলিটি এখন কত? 82,500, রাইট? 1.55 দিয়ে ভাগ করি 82,500। কিন্তু আমি ইনিশিয়ালি রেকর্ড করছিলাম কত? ট্রেড পেয়েবলস 25,250। তাহলে আমার যে ডিফারেন্সটা বা যে গ্যাপটা সেটা হচ্ছে আমার এক্সচেঞ্জ গেইন। ক্লিয়ার? না বুঝলে কোশ্চেন করেন। ওকে, সো আই হোপ যে ক্লিয়ার। তাহলে আমরা এই ম্যাথটা সলভ করি। হ্যাঁ, দেখি পারি কিনা। হ্যাঁ, ভাইয়া সরি, আগের মিনিটটাতে একটু একটা কোশ্চেন ছিল। sure, বলেন। ভাইয়া ওই যে আমার তো ট্রেড পেয়েবল বেশি টাকা হইলো, তাহলে আমার গেইন হলো কেন? ট্রেড পেয়েবল তো কম হয়ে গেল। আমি যখন 25,000 কিনছিলাম 250 তখন ছিল 25,250। পেমেন্ট করার সময় আমি দেখলাম আমাকে দিতে হবে 82,500, 82,500 জি ভাই। তাই না? তাহলে কি আমার কম টাকা পে করতে হচ্ছে না? জি জি ভাই, সরি। রাইট। সো এখানে দেখি যে পারচেজড গুডস ফ্রম, মানে 31 অক্টোবর 2018-তে পারচেজড গুডস ফ্রম মেক্সিকো এসে ফর 129,000 মেক্সিকান পেসো। তাইলে আমার এখানে এক্সচেঞ্জ রেট দেওয়া আছে 9.5 31 অক্টোবরে। 31 ডিসেম্বরে আমার বলা আছে 10, আর 31 জানুয়ারি 2019-এ বলা আছে 9.7। তাহলে এই ট্রানজাকশনটা আমাকে রেকর্ড করতে হবে কোন রেট দিয়ে? অক্টোবর 2018, রাইট? হ্যাঁ, জি 9.5 দিয়ে। 9.5 তাইলে এখানে বলা আছে কি ওর ফাংশনাল কারেন্সি হচ্ছে সিইউ, আর এক্সচেঞ্জ রেট বলা আছে 1 সিইউ তে 9.5। তাইলে এটা কি সেল করছে না, না পারচেজ? পারচেজ গুডস ফ্রম মেক্সিকো, রাইট? আমার জার্নাল হবে কি? ডেবিট হবে পারচেজ, ক্রেডিট হবে ট্রেড পেয়েবলস, রাইট? তাহলে কত হবে? 129,000 ভাগ 9.5, রাইট? জি এটা হচ্ছে আমার 31 অক্টোবর। এটা বুঝতে পারছেন সবাই? তাহলে একটা একটা করে যাবো। জি ভাইয়া জি, তারপরে আসি 2018 ডিসেম্বরে বলা আছে, 2018-তে বলা আছে যে মেক্সিকো এসে হ্যাজ নট ইয়েট বিন পেইড। হ্যাঁ, তাইলে অ্যাকর্ডিং টু IAS 21 আমি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ও ব্যালেন্স শিট প্রিপেয়ার করবো তখন আমরা কি বলি? অ্যাজ এট, না অ্যাজ এট 31 ডিসেম্বর বলি না? জি এজেট তাহলে অ্যাজ এট মানে কি? ওই ডেটের যে লাইবিলিটি বা অ্যাসেট সেগুলোকে রিপোর্ট করি। তাহলে আমি যদি এখন ট্রেড পেয়েবলস 13,578 লিখি, সেটা কি অ্যাজ এট 31 ডিসেম্বর নাকি অ্যাজ এট 31 অক্টোবর? অক্টোবর। অক্টোবর, রাইট। সো আমাকে তাহলে অ্যাজ এট 31 ডিসেম্বরে আমাকে দেখতে হবে যে এটার অ্যাকচুয়াল ট্রেড পেয়েবলস এখন কত। তাহলে আমার এক্সচেঞ্জ রেটের মুভমেন্ট হয়েছে 10 টাকা হয়ে গেছে এক্সচেঞ্জ রেট। আমি যদি 31 ডিসেম্বরে আসি, তাহলে আমি দেখি ট্রেড পেয়েবলস কত, একটা আলাদা করে ক্যালকুলেশন করি। কত বলা ছিল? 129। তাইলে এক্সচেঞ্জ রেট 10, তাই না?
ডিসেম্বর 10। তাহলে আমাকে 31শে ডিসেম্বরে আমার লাইবিলিটি কত? এটা তুমি সিইউতে, এগুলো সব সিইউতে। আমার লাইবিলিটি কত? 12,900, কিন্তু আমার অলরেডি বুকস অফ অ্যাকাউন্টসে কত আছে? 13,579। সরি, ওই তো 78,79 আর কি সেম। কিন্তু আমার 31শে ডিসেম্বর লাইবিলিটি হয় 12,900, তাহলে আমার লাইবিলিটি কমাইতে হবে না? জি কমাইতে হবে। তাহলে লাইবিলিটি কমাবো 679, আর ফরেন এক্সচেঞ্জ গেইন হবে ক্রেডিট। এটা বোঝা গেছে? না বুঝলে কোশ্চেন করেন, না জি ভাইয়া বুঝাবো। বুঝে গেছে। জি ভাইয়া। আচ্ছা, এবার আসি সেটেলমেন্ট 31 জানুয়ারি 2019। এখানে বলা আছে সেটেলমেন্টের সময়, আচ্ছা তাহলে আমার 31 ডিসেম্বরে লাইবিলিটি কত? 12,900। 2018 লাইবিলিটি হচ্ছে 12,900। ওকে, তাহলে আমি যদি এখন 31 জানুয়ারিতে যাই 2019-এ, আমার বলা আছে রেট হয়েছে 9.7, তাহলে আবার চেঞ্জ আসছে রেটে। তাইলে আমি যদি দেখি 2019-এ আমার এখন ট্রেড পেয়েবলস কত, ভাগ 9.7, আমার তাহলে ট্রেড পেয়েবলস কত? 13,299। আমাকে পে করতে হবে 13,299 টাকা, তাই না? কিন্তু আমার বুকস অফ অ্যাকাউন্টস আছে কত? 12,000 12,900। তাহলে আমার লস হয়েছে না একটা? লস হয়েছে। তাহলে আমার ট্রেড পেয়েবলস বুকস অফ অ্যাকাউন্টস আছে 12,900, লস, আর আমার ক্যাশ পেমেন্ট হচ্ছে এটা, রাইট? তাহলে আমার লস হচ্ছে 399। ক্লিয়ার? জি ভাইয়া। রাইট। সো এটা গেল ট্রানজাকশন ইফেক্ট। এখন আমাকে বলেন, একটা কোম্পানি, মানে এটা তো ম্যান্ডেটরি না যে ফাংশনাল কারেন্সি অলওয়েজ সেম থাকতে হবে, চাইলে আপনি চেঞ্জ করতে পারেন আপনার নেচার অফ বিজনেসের উপর কনসিডার করে। তাইলে চেঞ্জ ইন ফাংশনাল কারেন্সি, এটা কি চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট না পলিসি? পলিসি। পলিসি। আচ্ছা, মানে দো ইট সাউন্ডস লাইক চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, বাট আপনার IAS 21 সাজেস্ট করে বা বলতেছে যে যদি কোনো চেঞ্জ ইন ফাংশনাল কারেন্সি হয় সেটাকে প্রসপেক্টিভলি কনসিডার করতে হবে। হ্যাঁ, মানে এস্টিমেট বা পলিসি চেঞ্জ এখানে এই কনসিডারেশন আনতেই না করছে, মানে আপনারা চিন্তাই করবেন না এটা কি পলিসি চেঞ্জ নাকি এস্টিমেট চেঞ্জ। আপনার যদি ফাংশনাল কারেন্সি চেঞ্জ হয় তাহলে আপনাকে প্রসপেক্টিভ ইফেক্ট দেখাইতে হবে, মানে এস্টিমেট চেঞ্জের ইম্প্যাক্ট সেটা দেখাইতে হবে আর কি, মানে গোয়িং ফরওয়ার্ড, সামনের বছর থেকে বা যে বছর চেঞ্জ করছেন সেই বছর থেকে। সিমিলারলি এই চেঞ্জের কারণে কি কম্পারেটিভে চেঞ্জ আসবে না? যে আপনি ধরেন 2024-এ এসে 2023 পর্যন্ত আপনার ফাংশনাল কারেন্সি ছিল ডলার, 2024-এর ডিসেম্বরে এসে আপনি ঠিক করেন আপনি বিডিটিতে করবেন। তাইলে আপনি যখন 2023-এর স্টেটমেন্ট করছিলেন ছিল কি ইন ইউএসডি, কিন্তু যখন 2024-এ করবেন আপনাকে করতে হবে কি ইন বিডিটি, যেটা আপনি চেঞ্জ করছেন 24-এ এসে। তাহলে এই যে কম্পারেটিভ ফিগারটা এটা তো এখানে আসে, তাই না? এই 23-এর ফিগারটাই তো এখানে আসবে 24-এর কম্পারেটিভে। তাহলে এই ফিগারটা আছে ইউএসডি তে, রাইট? তো আপনাকে যখন চেঞ্জ করবেন এই কম্পারেটিভটাকে কনভার্ট করে বিডিতে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? তখন রেটটা কখন থাকবে 2023-এ? ধরেন 31 ডিসেম্বরে যে রেট ছিল ওইটা, নাকি বর্তমানে সেটা 24-এর আমরা যে? সেটা আমরা দেখবো, ট্রান্সলেশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো, দেখাবো আজকে আমি। ওকে, ট্রান্সলেশন চলে আসছে। হ্যাঁ, ট্রান্সলেশন নাই আপনাদের এখানে, এটা তো মানে হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। হ্যালো।
হ্যাঁ আমি sure. একটু জানতে চাচ্ছিলাম, এগুলো তো আমাদের তিনটে ডেট, একটা পার্চেস ডেট, একটা ক্লোজিং ডেট আর একটা পেমেন্ট ডেট। এই ক্লোজিং ডেটটাকে ইন্টারমিডিয়েট যখন করবো তখনও তো আমাদের ক্লোজিং ডেট প্রত্যেকবারই করতে হবে। আমি যখন প্রতি চারটে মাসে কোয়ার্টার, আপনার যদি তিনটে বুক কোয়ার্টার। ক্লোজিং প্রতি মাসে হয়, প্রতি মাসে আপনাকে ভ্যালুয়েশন করতে হবে। ওকে ওকে ওকে। ডিপেন্ডস অন মান্থ ক্লোজিং আর কি, আপনার মান্থ ক্লোজিং কোন মাসে হচ্ছে। আমি কোয়ার্টারলি খেলতে বলছিলাম, ইন্টারিম যখন করি। আপনি ইন্টারিম করলে তখন ইন্টারিম করতে হবে, বাট আপনার interim করতে। ইউজুয়ালি কি হয় কোম্পানিগুলোতে বুকস অফ অ্যাকাউন্টস কি মান্থলি ক্লোজিং হয় না, এবং মান্থলি প্রতি করতে মাসে হয়, কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের অনেক সময় রেগুলেটরির সাথে আমাদের ইন্টারিম ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার এভাবে আমাদের অনেক সময় সাবমিট বুঝতে করতে পারছি, হয়। লিস্টেড কোম্পানির তো আপনার কোয়ার্টারলি হুম, রিভিউ রিপোর্ট okay, পাবলিশ করতে হয়। জি। বুঝতে পারছি আপনার কথা, মানে আমি বলতেছি হুম। মানে এটা তো আপনি মান্থলি করা করবেনই, হয়, বাট মান্থলি করি। হ্যাঁ মান্থলি করতে হবে, বিকজ আপনার গ্রুপ লেভেলে দেখবেন প্রতি মাসের শুরুতে বা প্রতি মাসের শেষে আপনাকে এক্সচেঞ্জ রেট দিয়ে দেয় গ্রুপ থেকে। জি সো ওই রেট কনসিডার করে দেখবেন যে ওই রেটটা আপনার যে লোকাল কারেন্সি সেটার কাছাকাছি কিনা। বাংলাদেশ ব্যাংক, আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ ব্যাংকের রেট দেওয়া থাকে ওয়েবসাইটে প্রতিটা জি। কারেন্সির এগেনস্টে। সো আপনি দেখবেন যে মানে ফ্লাকচুয়েশন হুম, কতটুকু বা ভ্যারিয়েন্স কতটুকু। সো ওই রেট গ্রুপ রেট ধরে করতে পারেন। হুম, আপনি চাইলে প্রতি বাংলাদেশ মাসে। ব্যাংকের রেট ধরে করতে পারেন। সো আপনার গ্রুপ পলিসি যা বলে আর কি, গ্রুপ পলিসি যেভাবে হুম, বলে সেভাবে করতে হবে। অলরাইট, তাহলে মাইন্ডারি আইটেমের ক্ষেত্রে কিন্তু ভ্যালুয়েশন আসবে। এখন যদি আপনার এখানে বলা থাকতো পিপি এর কথা, তাহলে কিন্তু এই যে আমরা IS-21 ইম্প্যাক্ট দেখাইলাম সেটা কিন্তু হইতো না। নন মাইনরিটি আইটেমের ক্ষেত্রে IS-21 এর কোনো ইম্প্যাক্ট নাই আদার দেন ট্রান্সলেশন ইম্প্যাক্ট। ট্রান্সলেশনটা আমরা দেখবো ট্রান্সলেশন কিভাবে হয়। আচ্ছা, একটা সামারি ভাইয়া কি ছিল। বললেন, আবার একটু বলেন তো, নন মনিটারিতে কি? আমরা যেমন এখানে এই যে তিনটা পার্টে করলাম না, যে রিকগনিশন ডেটা মানে ট্রানজাকশন ডেটা একরকম, তারপর বুক ক্লোজিং এর টাইমে একরকম, আর একটা হচ্ছে সেটেলমেন্ট ডেটা একরকম, তিনটা এক্সচেঞ্জ রেট কনসিডার করছি। নন মাইনরিটি আইটেমের ক্ষেত্রে এরকম করতে হবে না। শুধুমাত্র যখন ট্রান্সলেশন করবেন, মানে কনসলিডেশনের সময় যখন এক কারেন্সি থেকে আরেক কারেন্সিতে নিবেন, তখন হচ্ছে নন মাইনরিটি আইটেমকে কনসিডার করতে হবে, যেটা আমরা দেখবো এখন। এটা হচ্ছে ট্রানজেকশনের ক্ষেত্রে। আমি প্রথমে বলছিলাম দুইটা জিনিস আছে, একটা হচ্ছে জি ট্রানজেকশন ইম্প্যাক্ট, আর হচ্ছে ট্রান্সলেশন ইম্প্যাক্ট। ট্রানজেকশনের জন্য আমরা দেখলাম যে নন মাইনরিটি আইটেমের ক্ষেত্রে আপনাকে ওই যে ভ্যালুয়েশন গুলো করতে হবে কারেন্সি ধরে, হুম। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে দুইটাতে ইম্প্যাক্ট, মাইনরিটি তো ইম্প্যাক্ট, নন মাইনরিটি তো ইম্প্যাক্ট, সেটা আমরা দেখবো এখন। বাট আমি একটা জিনিস খুঁজতেছি, সেটা এই বইয়ে দেয়া নাই, একটা সামারি দেয়া ছিল আগের বইতে। হ্যাঁ, আচ্ছা, দেখি। সো এই যে একটা সামারি আছে, হ্যাঁ, যেটা আমরা অলরেডি করে ফেলছি। ভাইয়া, আগের বইয়ের পেজ নাম্বারটা কত? এটা ICAW বই 138 নম্বর পেজ, বা আগের বই তো থাকার কথা, আমি ICAW টা দেখাচ্ছি আর কি। সো দেখেন এখানে চাইলে স্ক্রিনশট তুলে নিয়ে রাখতে পারেন আপনারা, এটা আমরা অলরেডি করে ফেলছি। সাবসিকুয়েন্ট মেজারমেন্টে কি বলতেছে, রিপোর্ট ফরেন কারেন্সি মাইনরিটি আইটেমস ইউজিং দ্য ক্লোজিং রেট। সো এই যে আমরা যেটা করলাম, এই যেটা কি ক্লোজিং রেট ছিল, সো নন মাইনরিটি আইটেমকে আমরা ক্লোজিং রেট ধরে রিপোর্ট করছি। Report non-monetary item which are carried at historical cost in a foreign currency using the exchange rate at the date of the transaction. মানে ধরেন আপনি একটা পিপি কিনছেন, মানে ধরেন আপনার IS-16 এর মডেল হচ্ছে আপনার কস্ট মেথড। আমরা জানি দুইটা মেথড আছে, কস্ট মেথড আর রিভ্যালুয়েশন মেথড। সো ধরেন আপনার কস্ট মডেল আপনারা ফলো করেন পিপির ক্ষেত্রে, নন মাইনরিটি আইটেমের ক্ষেত্রে। তাইলে বলা আছে রিপোর্ট নন মাইনরিটি আইটেম হুইচ আর ক্যারিড অ্যাট হিস্টোরিক্যাল কস্ট ইন আ ফরেন কারেন্সি ইউজিং দ্য এক্সচেঞ্জ রেট অফ দ্য ডেট অফ ট্রানজাকশন। মানে ধরেন আপনি 2021 সালে একটা অ্যাসেট কিনছিলেন, সো আপনি তো ওই টাইমে অ্যাসেটটাকে বিডিটিতেই ট্রানজাকশন করছিলেন, তাই না, রেকর্ড করছিলেন। ধরেন আপনার 2021 আপনি পিপি কিনছিলেন হচ্ছে 100 USD-র, যেটার বিডিটি হচ্ছে ধরেন তখন ছিল 12,000। হ্যাঁ,
তাহলে আপনি রেকর্ড করছেন কিসে, 12,000 না 21 সালে? সো নন মনিটারি আইটেমের ক্ষেত্রে যদি 25 সালে যখন আসবেন তখন এই 12,000ই রেকর্ড করতে হবে। আমি ডেপ্রিসিয়েশনটাকে ইগনোর করতেছি। সো 2025 এসেও 12,000ই মানে রেকর্ড করতে হবে। সেটাই বলছে যে এক্সচেঞ্জ রেট এট দ্য ডেট অফ ট্রানজাকশন। সো আপনার কিছু করার নাই আর কি, নন মনিটারি আইটেমের ক্ষেত্রে কিছু করতে হবে না এক্সচেঞ্জ রেট দিয়ে। বাট যদি ফেয়ার ভ্যালুর কথা বলে, যে নন মনিটারি আইটেমস which are reported which are carried at fair value in a foreign currency using the exchange rates that existed when the values were measured. আমরা যখন I-16 দেখবো তখন দেখবো সাবসিকুয়েন্ট মেজারমেন্টের দুইটা মডেল আছে, একটা হচ্ছে কস্ট মডেল আর একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। হ্যাঁ, সো আমরা প্রথমটা দেখলাম কস্ট মডেল, তাহলে কস্ট মডেল আমাদের ডান। এখন রিভ্যালুয়েশন মডেলের কথা বলতেছে। রিভ্যালুয়েশন মডেলে আমরা কি করি, যে একটা নির্দিষ্ট সময় পর পর অ্যাসেটের ভ্যালুটাকে আমরা মানে রিডিটারমাইন করি বা রিঅ্যাসেস করি যে দাম কি কমলো না বাড়লো। হ্যাঁ, সো এটাই বলতেছে যে রিভ্যালুয়েশন মডেলের ক্ষেত্রে যেই ডেটে আমরা ফেয়ার ভ্যালু মানে ফেয়ার ভ্যালুটাকে ডিটারমাইন করব, ওই ডেটের যে এক্সচেঞ্জ রেট সেই ডেটটাকে ধরেই ফেয়ার ভ্যালু ডিটারমাইন করতে হবে আর কি। মানে ধরেন এই অ্যাসেটটাই আপনি 2025-এ এসে ফেয়ার ভ্যালু কনসিডার করতেছেন রিভ্যালুয়েশন মডেলের আন্ডারে, এটা এখন রিভ্যালুয়েশন মডেল হয়ে গেছে। 21 সালে আপনি রেকর্ড করছিলেন 12,000 টাকায়। হ্যাঁ, এখন 25 সালে আপনি এসে দেখলেন এটার ফেয়ার ভ্যালু, আমি অন্যান্য কনসিডারেশন বাদ দিলাম, যখন 16 পড়বো তখন ডিটেলসে দেখবো আমরা। 25 এসে দেখলেন এটার ফেয়ার ভ্যালু হয়েছে $80। হুম, এক্সচেঞ্জ রেট সেমই আছে। তাহলে এখন করতে করতে হবে বিডিটি 9,600, তাহলে 2025-এ আপনাকে 9,600 দিয়ে করতে হবে। সো যখন ফেয়ার ভ্যালু মডেল হবে তখন যেই ডেটে আপনি ফেয়ার ভ্যালু ডিটারমাইন করবেন সেই ডেটের এক্সচেঞ্জ রেট, নট ইয়ার এন্ড রেট। সো এই 120 এক্সচেঞ্জ রেট যদি আপনার ফেয়ার ভ্যালু ডিটারমাইন করেন জুন মাসে 2025-এর, ধরেন 2025-এর জুন মাসের 30শে জুনে আপনি করলেন ফেয়ার ভ্যালু ডিটারমাইন করলেন, আর আপনার ইয়ার এন্ড ডেট হচ্ছে 31শে ডিসেম্বর। সো 30শে জুনে যে এক্সচেঞ্জ রেট থাকবে সেই এক্সচেঞ্জ রেট ধরে ফেয়ার ভ্যালু ডিটারমাইন করতে হবে। ক্লিয়ার? আই গেস কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, এবার ট্রান্সলেশন দেখাই। এটা আমি একটু, এটা বইয়ে নাই, আমি একটু লিখে দিই বা ওয়ার্ডে লিখে দিই, এটা হবে না। Functions should be followed to translate an entity's financial statements from its functional currency to its presentation currency.
অলরাইট, সো ট্রান্সলেশনের ক্ষেত্রে স্টুডেন্ট বলতেছে ট্রান্সলেট অল অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস বোথ মনিটারি এন্ড নন মনিটারি in the current statement of financial position is in the closing rate at the reporting date. তাহলে ভাইয়া যে কোশ্চেনটা করেছিলেন যে যখন আমি ট্রান্সলেট করব তখন কোন রেটে করব, তাহলে সব অ্যাসেট লাইবিলিটিকে করতে হবে ক্লোজিং রেটে, রিপোর্টিং ডেটের, মানে 31শে ডিসেম্বর যদি আপনার রিপোর্টিং ডেট হয় তাহলে 31শে ডিসেম্বরের যে রেট ক্লোজিং রেট সেই রেট ধরে আমাকে অ্যাসেটস এন্ড লাইবিলিটিস কে ট্রান্সলেট করতে হবে। আর ইনকাম এন্ড এক্সপেন্ডিচারকে করতে হবে ট্রানজেকশন ডেটের যে রেট ছিল, হ্যাঁ, মানে যে ডেটে যে ট্রানজাকশন হয়েছে সেই ডেটের যে রেট ছিল ওই রেটে করতে হবে, অথবা চাইলে একটা এভারেজ রেটও ইউজ করা যায়, চাইলে এভারেজ রেট ইউজ করতে পারেন ট্রান্সলেট করার জন্য যদি এক্সচেঞ্জ রেটস ডু নট ফ্লাকচুয়েট সিগনিফিকেন্টলি। হ্যাঁ, আচ্ছা, আর ইকুইটি ক্যান বি ট্রান্সলেটেড ইউজিং দ্য ক্লোজিং রেট। আচ্ছা, তাইলে এগুলা করার কারণে, এই যে ট্রান্সলেশন করার কারণে আমার গ্যাপ আসবে না, এক্সচেঞ্জ রেটের ডিফারেন্স আসবে না, গেইন লস আসবে না। সো এই গেইন লসটাকে আমাকে রিপোর্ট করতে হবে ইন ওসিআই, আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এবং এটা ইকুইটির সেপারেট একটা পার্ট হবে, লাইক আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম ফার্স্ট ক্লাসে দেখেছিলাম না যে এখানে এটা হচ্ছে স্টেটমেন্ট চেঞ্জেস ইন ইকুইটির একটা টেমপ্লেট, রাইট? এখানে অনেকগুলা ক্লাস আছে, কলাম আছে, রাইট? সো আপনার এই যে ট্রান্সলেশনের কারণে যে গেইন আর লস আসবে সেটাকে ওসিআই তে রিপোর্ট করতে বলতেছে, হ্যাঁ, আদার কম্প্রিহেনসিভ ইনকামে। এবং এইটা আলাদা একটা কলাম হিসেবে আসবে এখানে। এখানে তো ডিভিশন সারপ্লাস আছে, তারপরে টোটাল হয়েছে, সো তার আগে একটা আসবে যে ট্রান্সলেশন লস বা ট্রান্সলেশন গেইন, হ্যাঁ, এবং রিজার্ভ ক্রিয়েট হবে। আর যদি গ্রুপ থাকে তাহলে নন কারেন্ট, সরি, মাইনরিটি ইন্টারেস্ট আর কি, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, এটাতে রিলেভেন্ট পোর্শনটাকে অ্যালোকেট করতে হবে। আচ্ছা, comparative figures should also be denominated in the presentation currency, মানে আপনি শুধু 2024-এরটা করবেন 23-এরটা করবেন না, তাহলে সেটা হবে না, কম্পারেটিভ ফিগারকেও করতে হবে। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এনি কোয়েশ্চেন? অলরাইট, তাহলে আমরা IAS 24টা দেখি শেষ করতে পারি কিনা আজকে, কারণ আমাদের অনেকগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়তে হবে, সো আসলে শেষ না করলে শেষ হবে না, বিকজ আপনার IAS 16, IFRS 15 এগুলো অনেক বড় বড়, এগুলো শেষ করতে আমার 2 দিন করে লাগবে আর কি। IAS 16 শেষ করতে হবে তিনটা ক্লাস লাগবে। তো এগুলো আমরা একটু কুইকলি দেখে যাই। IAS 24 এ ওরকম মেজারমেন্ট বা রিকগনিশন ক্রাইটেরিয়া বলতে কিছু নাই, এটা একটা ডিসক্লোজার স্টেটমেন্ট, সরি, মানে ডিসক্লোজার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। নামই বলতেছে রিলেটেড পার্টি ডিসক্লোজার্স, মানে রিলেটেড পার্টির সাথে যে যে ট্রানজাকশন হয়েছে সেগুলোকে আমাকে ডিসক্লোজ করতে হবে। তাইলে রিলেটেড পার্টি যে ট্রানজাকশন সেটা ডিসক্লোজ কেন করতে হবে, এটা কি কেউ বলতে পারবেন? মানে কেন, মানে এটা ইম্পর্টেন্ট বা কেন এই স্ট্যান্ডার্ডটা আসছে? এনি গেস? ট্রান্সফার প্রাইসিং এর পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারেন। প্রোডাক্ট সঠিক দামে বেচা হয় কিনা,
কোটিং দাম না, আর্মস লেন্থ প্রাইস, রাইট? মানে এটা হচ্ছে টার্ম রাইট? টিপ ট্রান্সফার প্রাইসিং এ আর্মস লেন্থ প্রাইস আমরা ডিটারমাইন করি ট্রান্সফার প্রাইসিং স্টাডির মাধ্যমে, টিপি স্টাডির মাধ্যমে। এটা ওই দুইটা কোম্পানির সাথে যদি ডাইরেক্টরদের একটা ট্রানজেকশন হয়, এটা যদি ডিসক্লোজ করে তাহলে শেয়ার হোল্ডারদের জন্য ডিসিশন নিতে সুবিধা হয়, বা কোনো হইলো কিনা, ফল্ট না করলো আসলে কিনা। দেখেন, এই যে রিলেটেড পার্টির ক্ষেত্রে যেটা হয় যে আপনার মানে ম্যানিপুলেশন অনেক চান্স থাকে, যে আপনার কোম্পানি আমার কোম্পানি দুটো রিলেটেড পার্টি, আমরা চাইলে আমাদের মধ্যে 10 টাকার প্রোডাক্ট আমি 50 টাকায় সেল করব, আমার রেভিনিউ বাড়বে, রাইট? আমার বিজনেস গ্রো করবে, দেখবে যে আমার বিজনেসে গ্রোথ হয়েছে, রেভিনিউ গ্রোথ হয়েছে। বা ধরেন যেই দেশে ট্যাক্স হেভেন বা ট্যাক্স কম, সেই দেশে আমি কি রেভিনিউ বেশি জেনারেট করব, সেলিং প্রাইস বেশি দেখায় ওই দেশ থেকে টাকা নিয়ে আসবো। সো মেইন পারপাসটা আসলে হচ্ছে রিলেটেড পার্টি ট্রানজাকশনটাকে ডিসক্লোজ করার, যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে কিনা। হ্যাঁ, তো আমরা যদি একটা টার্ম ইউজ করি আর্মস লেন্থ প্রাইসে হচ্ছে কিনা, এটা হচ্ছে আমরা দেখি। কিন্তু অডিটরের কাজ কিন্তু এই রিলেটেড পার্টি ডিসক্লোজার আর্মস লেন্থ প্রাইস দেখা না। এটা আমরা অনেকেই ভুল করি। আমরা যখন অডিট রিপোর্ট সাইন করি তখন ক্লায়েন্ট অনেক সময় পুশ করে যে বাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ডিসক্লোজার দেওয়া আছে IS-24 এর, এখানে বলেন যে দ্য ফলোইং ট্রানজাকশনস আর হেল্ড ইন আর্মস লেন্থ প্রাইস। তো অডিটর হিসাবে আমাদের আর্মস লেন্থ প্রাইস ডিটারমাইন করা আমাদের রেসপন্সিবিলিটিও না, বা আমাদের কোনো ওয়েও নাই, বিকজ দিস ইজ আ পার্ট অফ ট্রান্সফার প্রাইসিং। এটা আপনার কনসালটেন্ট, আপনার যার কাছ থেকে ট্রান্সফার প্রাইসিং এর কনসালটেশন নেন তারা করে। 5টা মেথড আছে, কাপ আরো কি কি আছে, ওই 5টা মেথড NRPPM, হ্যাঁ, তো এরকম 5টা মেথড আছে। এই 5টা মেথডে তারা টিপি স্টাডি করে, তারপরে তারা ডিটারমাইন করে বা রিপোর্ট করে ট্যাক্স অথরিটিকে যে এটা আর্মস লেন্থ প্রাইসে হয়েছে কিনা। তারপরে আপনার ট্যাক্স অথরিটি এটাকে অ্যাসেস করে দেখে যে যারা যে বলতেছে এটা আর্মস লেন্থ প্রাইস, মানে যেখানে প্রাইসিং যেটা যে সে বলতেছে সেটা কি ঠিকঠাক বলতেছে কিনা, নাকি মার্কেট প্রাইসের থেকে কম বেশি হচ্ছে। সো এটা মানে এই আর্মস লেন্থ না প্রাইস, ভাইয়া, এটা কিন্তু অডিটররা এটা বলতে পারবে না কেন? ধরেন আর্ম লেন্থে হলো না, সেটা রিপোর্টে দিতে পারবে না? এটা আর্মস লেন্থ প্রাইস আপনি ডিটারমাইন করবেন কেমনে? মানে এটা কি আপনার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে? তাহলে ওইটা মানে জানবো কিভাবে? ওদের ওই ভ্যালুয়েশনটা দেখতে হবে। এটা কিন্তু ওই যে সমস্যাটা এখানেই, আপনার ভ্যালুয়েশন হবে কোন ফিগারের উপরে? অডিটেড ফিগারের উপরে ভ্যালুয়েশন হয় না। আপনি ভ্যালুয়েশন বলতে বোঝাচ্ছেন টিপি স্টাডি, ট্রান্সফার প্রাইসিং স্টাডি হ্যাঁ, হ্যাঁ, যেটা। তো হ্যাঁ, এটা কি অডিটেড ফিগারের উপরে হয় না? হ্যাঁ। তাহলে আপনি অডিট রিপোর্ট দেওয়ার পরে আর আর্মস লেন্থ প্রাইস হয়েছে না হয়েছে এটা বুঝবেন কেমনে? ও, আপনি তো অডিট রিপোর্ট দেওয়ার পরেই বা অডিট রিপোর্টের ফাইনাল ড্রাফট যখন দিচ্ছেন তখনই না সে ওই ফিগারের উপরে ডিটারমাইন করে আর্মস লেন্থ প্রাইস হয়েছে কিনা। আচ্ছা। সো দ্যাটস ওয়াই সুযোগ নাই প্রথমত এটা। আর সেকেন্ডলি আমাকে IS-21 বলে না, সরি 21 বলছে, IS-24 বলে না যে ট্রানজাকশন আর্মস লেন্থ প্রাইসেই হইতে হবে, কারণ ট্রানজাকশনস আর নর্মালি অ্যাজিউম টু টেক প্লেস এট আর্মস লেন্থ ভ্যালুস। মেইন রিজনটা হচ্ছে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কিনা, যেটা আমি প্রথমে বলছি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা 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 আছে কিনা এটা দেখার জন্য আসলে IS-24 এর দরকার। আর্মস লেন্থ প্রাইস এটা দেখাটা ইম্পর্টেন্ট না ফর এন অডিটর, বিকজ IS-24 প্রত্যেকটা ট্রানজাকশনকে আর্মস লেন্থ প্রাইস বলতেছে, এবং রিলেটেড পার্টির সাথে যে ট্রানজাকশন সেটা করার থেকে ডিসকারেজ করে না। মানে IS-24 বলে না যে আপনি আপনার রিলেটেড পার্টির সাথে ট্রানজাকশন করতে পারবেন না। আচ্ছা, objective key, the key emphasis of IS-24 is appropriate disclosure. It aims to ensure that an entity's financial statements contain the disclosures necessary to draw attention to the possibility for that its position and results may have been affected by the existence of related parties and transactions with them. মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর যে ফিগার্স গুলো আছে সেটা রিলেটেড পার্টির যে রিলেশনস এন্ড ট্রানজাকশনস এটা দ্বারা ইফেক্টেড বা এফেক্টেড হতে পারে ইন বোথ সেন্স, যে ফিগার্স মানে একটা বিজনেস পুরোটাই রিলেটেড পার্টির সাথে ট্রানজাকশন করছে এটা একটা হতে পারে, অথবা রিলেটেড পার্টির কারণে তাদের যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটারও একটা ইম্প্যাক্ট থাকতে পারে। সো আপনি দেখবেন ভলিউম অফ ট্রানজাকশন কত,
আচ্ছা, স্কোপ IS 24 should be applied in identifying related party relationships and transactions. দুটো জিনিস, রিলেশনশিপ একটা হচ্ছে ট্রানজ্যাকশনস, আইডেন্টিফাইং ভাইয়া একটু আউটস্ট্যান্ডিং। ইন্টারফেয়ার করি। হুম, আচ্ছা, আপনি যে বললেন যে ডিসকারেজ করে না, তাহলে এইটা মূলত মানে কি ফর্ম কি করি আমি? IS 24 কি জন্য এটাই করছে? এই যে অবজেক্টিভ, রিলেটেড পার্টি ট্রানজাকশনে। অ্যাপ্রোপ্রিয়েট ডিসক্লোজার দেয়া, সো দ্যাট যারা ইউজার্স তারা জানে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ফিগার্স আছে, রেজাল্টস আছে, সেইগুলা রিলেটেড পার্টির যে ট্রানজ্যাকশন এন্ড রিলেশন ওইটা দ্বারা এফেক্টেড হতে পারে। আচ্ছা, সো দ্যাট আপনি রেডি থাকেন, কারণ রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন গুলা আর্মস প্রাইসে না হইতে পারে, তাই না? IS 24 তো বলতেছে না যে আর্মস প্রাইসেই করতে হবে। সো জাস্ট রেডি রাখা ইউজারদেরকে যে এই রিলেটেড পার্টি যে রিলেশনশিপ বা ট্রানজ্যাকশন, এটা দ্বারা আপনার ফিগার্স গুলা ম্যানিপুলেটেড হইতে পারে। তো IS 24 কিসের জন্য অ্যাপ্লাই করতে হবে? রিলেশনশিপ ট্রানজ্যাকশনস, আইডেন্টিফাইং আউটস্ট্যান্ডিং ব্যালেন্সেস বিটুইন অ্যান এন্টিটি and its related parties. আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কত আছে? প্রথমে বলছে রিলেশনশিপ, তাইলে প্যারেন্ট নাকি ফেলো সাবসিডিয়ারি এটা। তারপরে বলছে ট্রানজ্যাকশনস, ট্রানজ্যাকশনের ভলিউম কত ডিউরিং দ্য ইয়ার এবং কোন পারপাস। ধরেন আপনি আপনার গ্রুপ থেকে আইটি সার্ভিস নিছেন, HR সার্ভিস নিছেন, সো আপনি বললেন যে HR সার্ভিসের ডিউরিং দ্য ইয়ার ট্রানজ্যাকশন হয়েছে $1 million বা BD to 1 million। তারপরে বলছে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, তাইলে আপনি ওই এক্স কোম্পানির সাথে যার সাথে আপনার 1 লাখ টাকা বা 1 মিলিয়ন টাকা আপনার ট্রানজাকশন হয়েছে, তার সাথে আপনার ইয়ার এন্ডের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কত। আইডেন্টিফাইং সার্কামস্টেন্সেস ইন হুইচ ডিসক্লোজার অফ আইটেমস A and B is required and determining the disclosure to be made about those items. সো মানে প্রথম দুটাই হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার কোশ্চেন এক্সামের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ রিলেটেড পার্টি। মানে আপনার এক্সামে আসতে পারে কি যে এটা কি রিলেটেড পার্টি কি না, বা এটা কি রিলেটেড পার্টি ডিসক্লোজারে আসবে কি না। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আরেকটা জিনিস বলি যে IS 24 কিন্তু দেখেন এখানে বলতেছে ডিসক্লোজ করতে হবে কি রিলেটেড পার্টি রিলেশনশিপ এন্ড ট্রানজাকশন, এখানে কিন্তু বলতেছে না যে নামটা ডিসক্লোজ করতে হবে। তো ধরেন এই যে ডিসক্লোজার ইজ অলওয়েজ, আচ্ছা এটা হচ্ছে প্যারেন্টের সাথে বলছে। অন্যান্য ক্ষেত্রে যে ডিসক্লোজার, প্যারেন্টেরটা আমি আসতেছি আগে, অন্যান্য ক্ষেত্রেটা দেখি আর কি, যে আদার দেন প্যারেন্ট রিলেটেড পার্টি ট্রানজাকশন থাকলে কি হবে। নেচার অফ রিলেশনশিপ, অ্যামাউন্ট অফ দ্য ট্রানজাকশন, এনি আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, তারপর টার্মস এন্ড কন্ডিশনস অ্যাটাচিং টু দ্য আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, details of any guarantees given or received, any allowance against outstanding balance and expenses recognized for the period for irrecoverable and doubtful debts due from related parties. So other than parent যত রিলেটেড পার্টি ট্রানজাকশন হবে সেগুলোর ক্ষেত্রে এই 6টা জিনিস ডিসক্লোজ করতে হবে। এই 6টা জিনিসের বাইরে চাইলে আপনি ডিসক্লোজ করতে পারেন, নাও করতে পারেন। সো দেখেন এখানে কোথাও কিন্তু নামের কথা বলা নাই রিলেটেড পার্টির, বলছে রিলেশনশিপ। আপনি যদি চান যে আপনি বলবেন না যে কোন কোম্পানির কাছে কত টাকা সেল করছেন, আপনি চাইলে যে বলতে পারেন যে ফিলো সাবসিডিয়ারির কাছে আপনি এত টাকা সেল করছেন, এত টাকা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, এই কন্ডিশন, এই গ্যারান্টি, মানে যা যা বলা আছে আর কি এগুলো বললেন। বাট শুধুমাত্র প্যারেন্টের ক্ষেত্রে হ্যাঁ নামটা ডিসক্লোজ করা অলওয়েজ ইম্পর্টেন্ট। Disclosure is always required of the related party relationship between parent and a subsidiary, irrespective of whether there have been any transaction between the entities. So, প্যারেন্টের সাথে যদি আপনার কোনো ট্রানজাকশন নাও হয়ে থাকে, তাও আপনাকে এটাকে ডিসক্লোজার দেওয়া লাগবে যে আপনার ট্রানজাকশন ডিউরিং দ্য ইয়ার 0, আউটস্ট্যান্ডিং ব্যালেন্স 0, আপনার টার্মস এন্ড কন্ডিশনস এগুলো ডিসক্লোজ করতে হবে। তার মানে বোঝা গেল দুইটা ডিস্টিংশন, একটা হচ্ছে প্যারেন্টের ক্ষেত্রে, একটা হচ্ছে আদার দেন প্যারেন্ট। প্যারেন্টের ক্ষেত্রে আমার যদি ট্রানজাকশন নাও থাকে তাও ডিসক্লোজ করতে হবে, আদার দেন প্যারেন্ট হইলে ট্রানজাকশন না থাকলে ডিসক্লোজ করার দরকার নাই, আর যদি ট্রানজাকশন থাকে তাহলে রিলেশনশিপটা ডিসক্লোজ করলেও হবে আর কি, নামটা ডিসক্লোজ করাটা ইম্পর্টেন্ট না। এটা কি আমরা ক্লিয়ার?
এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, হ্যাঁ। ক্লিয়ার ভাইয়া। মানে এখান থেকে বোধহয় একবার আসছিল মনে হয়, গতবারের আগের বার নাকি। রাইট। সো এই রিলেটেড পার্টির মধ্যে কিন্তু কি কি আছে দেখি আমরা, হ্যাঁ। A person or entity that is related to the entity preparing its financial statements, এটা হচ্ছে রিলেটেড পার্টি। তাহলে এখানে হচ্ছে অনেকগুলা কন্ডিশন বলছে, হ্যাঁ। এগুলো হচ্ছে রিলেটেড পার্টি, এগুলো খুবই ইজি, এগুলো আমি মানে 1 to 1 ডিসক্রাইব করার মতো মানে প্রয়োজন মনে করতেছে না। যদি না বুঝেন তাহলে আমাকে বলেন। মানে এগুলো খুবই কমন জিনিস, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স থাকবে, সিগনিফিকেন্ট মানে কমন কন্ট্রোল থাকবে, জয়েন্ট ভেঞ্চার, অ্যাসোসিয়েটস, হ্যাঁ এগুলা। তো আমি আসি মেইনলি এই যে ক্লোজ ফ্যামিলি মেম্বার, কি ম্যানেজমেন্ট পার্সোনাল। সো ক্লোজ ফ্যামিলি মেম্বার অ্যান্ড কি ম্যানেজমেন্ট পার্সোনাল এরাও কিন্তু রিলেটেড পার্টি। তাহলে ক্লোজ ফ্যামিলি মেম্বার অফ দ্য ফ্যামিলি অফ আ পার্সন, এটা কি বলছে, those family members who may be expected to influence or be influenced by that person in their dealing with the entity। মানে কি ম্যানেজমেন্ট পার্সোনালের তার যে ক্লোজ ফ্যামিলি মেম্বার্স আছে তাদের সাথে যে ট্রানজাকশন, সেগুলোকে রিলেটেড পার্টি ট্রানজাকশন বলা যেতে পারে। তাহলে এগুলো কারা, এরা হচ্ছে ওই পার্সোনাল চিলড্রেন, স্পাউস অর ডোমেস্টিক পার্টনার, চিলড্রেন অফ দ্যাট পার্সন স্পাউস অর ডোমেস্টিক পার্টনার অ্যান্ড ডিপেন্ডেন্টস অফ দ্যাট পার্সন। মানে সন্তান, ওয়াইফ আর হচ্ছে ডিপেন্ডেন্ট যদি থাকে ওই পার্সনের, এই তিনজন হচ্ছে ক্লোজ ফ্যামিলি মেম্বার। তাহলে প্যারেন্টস কি ক্লোজ ফ্যামিলি মেম্বার? হ্যাঁ, যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে ক্লোজ ফ্যামিলি মেম্বার, যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ক্লোজ ফ্যামিলি মেম্বার না। অলরাইট। আর কি ম্যানেজমেন্ট পার্সোনাল, those persons having authority and responsibility for planning, directing and controlling the activities of the entity directly or indirectly, including the director of that entity। So মানে কি ম্যানেজমেন্ট পার্সন হচ্ছে তারাই যারা হচ্ছে বিজনেসটার ডিসিশন মেকিং করে এবং বিজনেসের যে অ্যাক্টিভিটি সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। সো এটার মানে এক্সপ্লিসিট কোনো ডেফিনেশন নাই, বাট ইন প্র্যাকটিস এটাকে ধরা হয় সিএফও থেকে অ্যাবভ পর্যন্ত, হ্যাঁ। সিএফও থেকে সিএফও উপরে যারা আছে এদেরকে কেএমপি বলা হয়, কি ম্যানেজমেন্ট পার্সোনাল বলা হয়, মানে সি সুট এবং তার উপরে যারা আছে। তো এদের সাথে যে ট্রানজাকশন এগুলাকেও আমাকে ডিসক্লোজ করতে হবে। সো আপনার কি ম্যানেজমেন্ট পার্সোনাল তারা যে স্যালারি নিচ্ছে এটা কি ডিসক্লোজার আসবে নাকি আসবে না? আসবে। আসবে, রাইট, বিকজ এটা একটা ট্রানজাকশন স্যালারি। সিমিলারলি যদি শেয়ার বেসড পেমেন্ট থাকে, শেয়ার বেসড পেমেন্ট আসবে কি ম্যানেজমেন্ট পার্সোনালের সাথে। সো এগুলো আসলে IS-24 এর ডিসক্লোজারের পার্ট, এখানে রিকগনিশন বলতে কিছু নাই। সো এখানে দেখেন বলা আছে যে ডিসক্লোজার ইজ অলওয়েজ রিকোয়ার্ড ফর কম্পেনসেশন বিং দ্য কনসিডারেশন ইন এক্সচেঞ্জ ফর দ্য সার্ভিসেস রিসিভড বাই দ্য কেএমপি ইন টোটাল অ্যান্ড ফর ইচ অফ দ্য ফলোইং 5 ক্যাটাগরিজ। সো এই 5টা ক্যাটাগরিতে যদি পেমেন্ট হয় তাহলে আপনাকে ডিসক্লোজার দিতে হবে। শর্ট টার্ম এমপ্লয় বেনিফিটস, যেটা হচ্ছে স্যালারি অ্যান্ড হলিডে পে, পোস্ট এমপ্লয় বেনিফিট, পেনশন, long service hours or sabbatical leave, redundancy pay, shares and share options, মানে শেয়ার বেসড পেমেন্ট যদি থাকে। সো এই 5টা ক্যাটাগরিতে যদি পেমেন্ট হয় সেটাকে আমরা ডিসক্লোজ করব। ক্লিয়ার? পেমেন্ট হয় কি রিলেটেড পার্টির ভিতরে? হ্যাঁ, রিলেটেড পার্টির ভিতরে বলতে আমি যদি বলি যে ধরেন আমরা কি করি যে বলি যে ডিউরিং দ্য ইয়ার, পুরোটা লিখলাম, ডিউরিং দ্য ইয়ার দ্য ফলোইং ট্রানজাকশনস ওয়্যার taken place with the related parties, and payment to key management personnel was 25K, ব্র্যাকেটে লিখি 2024 ছিল, মানে কম্পারেটিভে 23K, ঠিক আছে, এত এভাবে লিখি। আর নিচে এই যে প্যারেন্ট, সাবসিডিয়ারি এভাবে লিখে ডিসক্লোজার দেই। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা তো ডাইরেক্টর রিমুনারেশন ওভাবে না দিই, কিন্তু আমরা তো এমনি সাধারণত কোথাও দেখি না যে সিএফও বা ইয়ার বেতনগুলা স্যালারি থেকে আলাদাভাবে বা ইয়াতে দিই। না, এটা তো আপনি যে এখানে কিন্তু রেকর্ড করতেছেন না। এদের এই যে 25K এটা কিন্তু স্যালারি বেনিফিটস এর মধ্যে তো আপনি দেখাইছেন, এটা তো ডিসক্লোজার। স্যালারি বেনিফিটস এর মধ্যে এটাকে দেখানো আছে না। আপনি ধরেন আপনার ডিউরিং দ্য ইয়ার স্যালারি এন্ড বেনিফিটস
বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে স্যালারি আপনি রিপোর্ট করছেন ধরেন 100K। হ্যাঁ, এটার মধ্যে 75K হচ্ছে অন্যান্য এমপ্লয়ি আর 25K হচ্ছে কেএমপি। এই 100K এর মধ্যে 75K হচ্ছে নর্মাল এমপ্লয়ি আর 25K হচ্ছে কেএমপি। সো আপনি এই 100K এর মধ্যে কত টাকা কেএমপি কে দিচ্ছেন সেটা আপনি রিলেটেড পার্টি ডিসক্লোজারে বলতেছেন। আপনি তো এটা অমিট করতেছেন না, এই 25K তো 100K এর মধ্যে সেটা included তো না। আমরা তো করি না। না না সেটা বুঝছি, কিন্তু বলতেছি যে এটা তো সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে তো আমরা রিপোর্ট গুলোতে এইভাবে আলাদাভাবে তো এটা করা করি না নন রিলেটেড কমপ্লায়েন্স। পার্টি যেটা আমি যে কদিন বাংলাদেশে ছিলাম, বিগ ফোরে কাজ করছি, আমি যে কটা ক্লায়েন্টে করছি সব কটা ক্লায়েন্টে আমি ডিসক্লোজার দিয়েছি, বিকজ এটা রিকোয়ারমেন্ট। আপনার IS-24 বলতেছে আপনাকে এটা করতে হবে। So আপনি ফেয়ার প্রেজেন্টেশন এনশিওর করতে চাইলে, কমপ্লায়েন্স উইথ IS-1 এনশিওর করতে চাইলে আপনাকে সব স্ট্যান্ডার্ড মানতে হবে, রাইট? ফার্স্ট ক্লাসে আমরা বলছিলাম। সো আপনার IS-24 আপনাকে এই ডিসক্লোজারও দিতে বলতেছে। ক্লিয়ার? এটা দেই না, এটা ম্যাল প্র্যাকটিস, মানে এটা গুড প্র্যাকটিস না। মানে বিগ ফোর আমরা যতদূর জানি বিগ ফোর এটা করা হয়। বিগ ফোর যে ক্লায়েন্টগুলো অডিট করে তারা ইউজুয়ালি হচ্ছে ডিসক্লোজারটা দেয়। আপনারা চাইলে গুগলে ওই স্ট্যান্ডার্ড এফএস থাকে প্রতি বছর, বিগ ফোর গুলা কেপিএমজি, ডিলয়েট, ইওয়াই, পিডব্লিউসি এরা কিছু স্ট্যান্ডার্ড এফএস বের করে, মডেল এফএস যেটাকে বলে। হ্যাঁ, মডেল এফএস গুলো দেখতে পারেন, ওইখানে একদম ইন ডিটেইলে সব ডিসক্লোজার রিকোয়ারমেন্ট দেয়া আছে, কখন কি ডিসক্লোজার দিতে হবে, কি করতে হবে। সো ওগুলো হচ্ছে IFRS কমপ্লায়েন্ট, আইএস কমপ্লায়েন্ট, আইসা কমপ্লায়েন্ট। তো এই আইএস কমপ্লাই করার জন্য আমাকে, IS-24 কমপ্লাই করার জন্য আমাকে ডিসক্লোজার দেয়াই লাগবে, এটার কোনো ইয়ে নাই আর কি, গ্রেস নাই যে আপনি দিবেন না। আর কোনো কোয়েশ্চেন? রাইট, আই হোপ আর কোনো কোয়েশ্চেন নেই। সো IS-33 আমরা নেক্সট ক্লাসে দেখবো না। IS-33 আমরা একদম শেষের ক্লাসে দেখবো, কারণ IS-33 পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট একটু কমপ্লিকেটেড। সো একটু মনে রাখেন আপনারা, IS-33টা আমরা লাস্ট ক্লাসে দেখবো। আমরা নেক্সট ক্লাসে দেখবো IS-16। আমরা মেজর স্ট্যান্ডার্ড গুলোতে চলে যাবো এখন। IS-16, IFRS 15, IS-38 যেখান থেকে কোয়েশ্চেন আসবে। আর লাস্ট ক্লাসে আমরা এটা দেখবো। অলরাইট, কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো, ভাইয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। একটু কোশ্চেন অবশ্যই ভাইয়া আপনাদের যাদের যাদের কোশ্চেন আছে অফকোর্স দিবেন। তো এই ক্ষেত্রে মানে কোশ্চেন করবেন। তো সবার আগে বলে নিচ্ছি, আশা করি আপনারা সবাই ক্লাসটাকে এনজয় করছেন। তো আমরা কি সবাই মিলে ভাইয়াকে একটা ধন্যবাদ দিতে পারি সর্বপ্রথমে? অবশ্যই ভাইয়া, ধন্যবাদ। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এবার হচ্ছে আমরা জাস্ট কোশ্চেনটা নেওয়ার আগে আমি একটা মিনিট একটু কথা বলবো। আমাদের এখানে অলরেডি 3টা ক্লাস হয়েছে, আমাদের হয়তো আর 1-2টা ক্লাস হতে পারে। তো আমার যতটুকু ধারণা রেজাল্ট, আচ্ছা আমি এটা বলবো না কারণ এটা বললে সমস্যা আছে, যেহেতু লাইভ হচ্ছে বা এরকম কিছু বিষয় আছে। তো রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে আমি এখন কিছু বলবো না, কারণ যেহেতু আইসিবি এখন অ্যানাউন্সমেন্ট করে নাই। সো এই জায়গায় আমার অ্যানাউন্সমেন্ট করা মোটেই ঠিক হবে না। সো এক্ষেত্রে হচ্ছে যে মানে আর বেশি দিন বাকি নাই, আমাদের রেজাল্ট দিবে, জাস্ট এটা বললাম। আর হচ্ছে যে আপনার আমাদের যারা যারা আমাদের সাথে থাকতে চান তাদেরকে রিকোয়েস্ট করব, যদি কোনো ক্লাস মিস করতে না চান এখন থেকেই থাকতে পারেন। আর আমরা বলছিলাম যে এবারের ক্লাসে ভাইয়া আমাদের সাথে অ্যাজ এ মেন্টর হিসেবে আছেন। ভাইয়া কিন্তু জার্মানি থেকে অনেক কষ্ট করে আমাদের ক্লাস নিচ্ছেন এবং খুব টাইট শিডিউল, তাও ভাইয়া ম্যানেজ করে পরপর 2 দিন এখন নিচ্ছেন। সেটা হচ্ছে শনিবার আর হচ্ছে রবিবার। তো আমরা ভাইয়াকে কোনোভাবেই হারাইতে চাই না বলে আমরা বলছি যে ভাইয়া কোনো সমস্যা নাই, শনি রবি একসাথেই হোক না, তা আমরা বাকিটা আমরা স্টুডেন্টরা যারা আছে সবাই মিলে আমরা দেখবো। এই হচ্ছে একটা বিষয়। সেকেন্ডলি হচ্ছে এখানে গ্রুপ স্টাডিতে মানে স্টাডি পার্টনার হিসেবে আমি আছি আপনাদের সাথে। মানে ধরেন ভাইয়া যে ক্লাসটা পুরাটা নিচ্ছে, এই জিনিসটা পুরাটা আবার রিভিউ হবে ক্লাস যেদিন হবে তার পরের দিন সকালবেলা 6টা বাজে, যেখানে আমি লিঙ্ক দিব, আপনারা ঢুকবেন। ধরেন কোনো কোশ্চেন যদি আমাদের এখানে নতুন কিছু অ্যারাইজ হয় সেটা আবার ক্লাসে ভাইয়া আসলে আপনারা জিজ্ঞেস করবেন, কজ আমি এই সময় ক্লাস নেই, তা আমি ওই সময় থাকবো না।
এটা হচ্ছে বিষয়। তো যে কোনো কোশ্চেন আপনারা জানার জন্য এখানে ম্যাসিভ অপরচুনিটি আছে। আমাদের কোর্স ফি আগে এই কোর্সেরই ফি ছিল 10,000 টাকা, কিন্তু আমরা চেয়েছি যে এইবারের মতো, শুধুমাত্র এইবারের মতো প্রথমবারই আমাদের এই কোর্স ফিটা 6,000 টাকা রাখা হয়েছে, যাতে করে স্টুডেন্টরা এখানে আসে এবং একটা অনেক বড় ধরনের পাস আমরা সবার মাঝে উপহার দিয়ে একটা আলোড়ন সৃষ্টি করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা অনেক কৃতজ্ঞতা স্বীকার করি ভাইয়ার কাছে যে আমরা ভাইয়াকে মেন্টর হিসেবে পেয়েছি। আর সেকেন্ডলি হচ্ছে আমি লাস্ট ক্লাসে যখন বলছিলাম যে আপনারা কারা কারা থাকতে চাচ্ছেন, অনেকে হাত তুলছেন, কিন্তু হয়তোবা এখনো খুব বেশি একটা এনরোল করেন নাই। তো এক্ষেত্রে আপনারা যদি মানে ক্লাসে এনরোল করতে চান, জাস্ট একটা সেকেন্ড। আচ্ছা সামিউল, আমাকে একটু এটা হোস্ট পারমিশনটা দেন তো, আমি অন্য আইডি দিয়ে ঢুকছি। আমি সরি ফর দ্য ইন্টারাপশন, অ্যাকচুয়ালি আমি কথাটা এখন বলতাম না, বাট আমি জাস্ট কথাটা এই কারণে বলতেছি যে আমাদের ক্লাস শেষের দিকে যখন ভাইয়া মানে বাই বাই বলে এরপরে আর একজনও থাকে না। সো এটার জন্য জাস্ট ভাইয়া বলার আগে আমি 2টা মিনিট নিলাম আপনাদের থেকে, এটার জন্য দুঃখিত। সামিউল, আপনি দিছেন আমাকে? ওকে, তা আমি আমি করে দেখতে দিচ্ছি। পাচ্ছি, জি জি জি, থ্যাংক ইউ ভাইয়া। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি দেখা যাচ্ছে, তো এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যারা আমাদের সাথে থাকতে ইন্টারেস্টেড তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। 01, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, 01628989565, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। আর অলরেডি ভাইয়ার ক্লাস সম্পর্কে আপনাদের তো অভিজ্ঞতা হয়েই গেছে, আরো হয়তো 1টা বা 2টা ক্লাস আপনারা পাইতে পারেন, তো আবার নাও পাইতে পারেন, এটা বলা হচ্ছে না, এটা আমাদের ইন্টারনাল ডিসিশন। তো এক্ষেত্রে আপনারা যদি ক্লাসটা মিস করতে না চান, এত ভালো অপরচুনিটি গুলো মিস করতে না চান, তাহলে অফকোর্স আপনারা আমাদের সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করতে পারেন। আর যেহেতু পরীক্ষা আসলে আমাদের কিন্তু অডিট অ্যান্ড অ্যাসুরেন্স ক্লাসও চলতেছে, আমাদের প্রায় বইয়ের অর্ধেক শেষ, এ হচ্ছে বিষয়। তা আমাদের এফএআরও খুব দ্রুত শেষ হয়ে যাবে। আমাদের এবারের মানে অন্যান্য একাডেমিতে বিভিন্ন জায়গায় আমি দেখেছি বা কথা বলেছি, তাদেরকে আমি যখন জিজ্ঞেস করি যে ভাই এমনে এমনে তো ক্লাস শেষ হবে না, তখন তাদের একটা রিপ্লাই আমি শুনে খুবই মানে আমার কাছে ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের যেমন আগে বিবিসিতে একজন ছিলেন না, বলতে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। তো আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ না, আমাদের টার্গেট এই বিশ্বকাপ, আমরা এই বিশ্বকাপে কাপ নিয়ে আসবো, আমাদের বিশ্বাস। তো আমরা আশা রাখি যে আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা চাইলে আমাদের সাথে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আর সরি ফর দ্য ইন্টারাপশন এন্ড সরি, এক্সট্রিমলি সরি ভাইয়া। জি ভাইয়া, আপনাদের যাদের কোশ্চেন আছে আপনার ভাইকে জিজ্ঞেস করতে পারেন। জি জি, ওকে। এখানে ভাইয়া কেউ লাস্ট একজন ক্লাসে, কোশ্চেন করতে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া লাস্ট ক্লাসে যে আইস 12 পড়াইছিলেন একটা শীট থেকে, ওই শীটটা শেয়ার করা হয়নি ভাইয়া। হ্যাঁ, সেটা শেয়ার করবো যে এনরোলমেন্ট যখন ক্লোজ হয়ে যাবে না, তখন হুম শেয়ার হুম করবো, বিকজ যেহেতু এটা ওপেন রিসোর্স, আচ্ছা, তো শেয়ার করা যাচ্ছে না আর কি। আপনারা এনরোল করেন, তারপরে হচ্ছে নোবেল ভাই শেয়ার করে দিবে আর কি, সমস্যা নেই। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, আর নোবেল ভাই, ওই যে নেক্সট ক্লাস গুলা হচ্ছে ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড গুলোর উপর হবে, তো সো নেক্সট ক্লাস গুলা লাইভ না করলে আই গেস বেটার হয় আর কি, কারণ আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভাইয়া। ওগুলো মেজর ক্লাস, তো সো মানে ওইখান থেকে কোশ্চেন গুলো জি জি হবে, ভাই। সো যারা এনরোল করার তারা করে আসলে আর কি ভালো। নবল ভাই, ক্লাস কি শুধু শনিবার আর রবিবার হবে 9টা বাজে? হ্যাঁ হ্যাঁ, শনিবার রবিবার রাত 9টায় হবে ক্লাস। আর আরেকটা বিষয় হচ্ছে যে আহ প্রথমত হচ্ছে এটা তো আমরা অলরেডি বলেই দিছি যে বিষয়টা কিভাবে কিভাবে আপনারা করবেন। আর সেকেন্ডলি হচ্ছে যত দ্রুত করবেন আমাদের ক্লাসটা কিন্তু তত দ্রুত এগোবে। আর অবশ্যই অবশ্যই যে আপনাদের বেসিকটাকে ক্লিয়ার রেখেই, কারণ আপনারা তো ক্লাস দেখতেছেন, আমিও কিন্তু ক্লাস দেখি। আমি হচ্ছে আপনাদের মানে আমি যখন রাতের বেলা মানে আমি রাতে দেখি আর কি, ক্লাসটা যখন রেকর্ডে গিয়ে সেভ হয় বা হচ্ছে পেজে থাকে তখন আমি এগুলো দেখি। তো আলটিমেটলি আপনাদের যত কোশ্চেন আছে এগুলোর মধ্যে আমারও অনেকগুলো কোশ্চেন থাকতে পারে, আবার আমার দিক থেকে কিছু জিনিস আসতে পারে, এবং সবকিছু সলিউশন ভাইয়া আমাদেরকে দিবে। তো দ্যাট মিনস আপনারা ভাবতেছেন যে মানে দেখতে পারতেছেন যে কত বড় অপরচুনিটি এখানে আছে। আপনি এখানে অ্যাজ এ পার্টিসিপেন্ট বলেন, আপনি এখানে মানে পুরোটা আপনার এক্সপ্রেস করতে পারবেন, আপনার যা জানার যা বলার সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং। এবং আপনি চাইলে মানে যেহেতু আমি আমার কথা যদি বলি, আমি কিন্তু ভাই আমার এই একাডেমি নিয়ে আসি, মানে আমাদের এই একাডেমি নিয়ে আমি আসি। সো এক্ষেত্রে এটাকে কিভাবে আপহোল্ড সিচুয়েশনে সবচাইতে মানে সুপ্রিম জায়গায় নিয়ে যেতে হবে, এটা আমার লক্ষ্য। তো আমার এখানে আমি চেষ্টা করবো যে আপনাদের যদি কোনো মানে ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম থাকে, ধরেন আপনি বইয়ের বাইরে
আপনার যদি বইয়ের বাইরেও কোনো কোশ্চেন থাকে আপনি সেগুলো আমাদের গ্রুপ স্টাডিতে ডিসকাস করতে পারেন। আমি সেখানে আছি, আমরা আটকে গেলে ভাইয়া আছে, মানে আপনি চিন্তা করেন এখানে শুধু বইয়ের সলিউশন হচ্ছে তা না, বইয়ের বাইরে ক্লায়েন্টে ফেস করতেছেন যা আছে সবকিছু। কারণ আপনাকে সলিউশন করার মাধ্যমে আমরা মনে করি যে আমরা আমাদের জ্ঞানের বিস্তার আরেকটু বাড়াইতে পারবো। এমন অনেক কিছু হইতে পারে যা আপনি জানেন কিন্তু আমরা জানি না, হইতেই পারে। কারণ আপনি যে সিচুয়েশন দেখছেন সেই সিচুয়েশন হয়তো আমরা এখনো পর্যন্ত দেখি নাই, সেটা হতে পারে। তো ওই সিচুয়েশন কিভাবে ফেস করতে হবে, কপ আপ করতে হবে, এটা শুধু আপনি আর আমি শিখবো না, একটা গ্রুপে যতজন মেম্বার মিলে আমরা গ্রুপ স্টাডিটা করব তারা সবাই সেটা জানবে, শিখবে, দেখবে। তো আমি একটু দেখতে যাচ্ছি আপনারা কারা কারা এনরোল করতে ইচ্ছুক, একটা হাত তোলেন যদি স্টুডেন্টের সংখ্যা অনেক কমে গেছে। আপনারা কি ওকে? আমরা এখানে পেইড মেম্বার অনেকে আছে আমাদের মধ্যে, সো এক্ষেত্রে আপাতত যারা এনরোল করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলতেছি যে যদি এখনো ইচ্ছা থেকে থাকে তাহলে এনরোল করতে পারেন, আমরা অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি। আর কোর্স রিলেটেড কোনো কিছু কি ভাইয়াকে জিজ্ঞেস করার আছে তাহলে হচ্ছে করতে পারেন। আমি আপাতত হ্যান্ড ডাউন করে দিছি আর নাম্বার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। কোর্স ভাই রিলেটেড কোনো আমাদের কোশ্চেন ক্লাস কয়টা হবে? ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন, ক্লাস কয়টা হবে আর কি? 16টার মতো হবে আর কি মনে হয়, মানে গত হ্যাঁ, ব্যাচে এরকমই হয়েছিল। এর মধ্যে ভাইয়া 15 কিছু নিবে। জি জি ভাই। 15-16টা হবে আর কি, আমি হয়তো বা 12-13টা নিব। হুম। নাইট ভাই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কি আমরা একটু সলভ করব? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে গেলে আসলে 3টা ক্লাস লাগবে, বিকজ আপনার এক একটা ম্যাথ দেখে, মানে আমি প্রতি ক্লাসে হয়তো বা 2টা ম্যাথ করে কভার করতে পারবো। সো ডিপেন্ডস অন আসলে টাইম, যে আমাদের হাতে কতটুকু টাইম আছে। বাট আমি হচ্ছে ওইটা আপনাদেরকে আমাদের একটু প্রতিটা পেপারেরই, মানে প্রতিটা চ্যাপ্টারেরই ম্যাথ সব আমি দেখাই দিব, ইন্টারেক্টিভ কোশ্চেন, সেলফ টেস্ট যেগুলো ইম্পর্টেন্ট, এবং আমি ক্লাস শেষে একদম লাস্ট ক্লাসে যে ম্যাথস গুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিব আপনাদেরকে, সমস্যা নেই। বাট আমার হচ্ছে পাস্ট কোশ্চেন দেখাইতে গেলে অনেক সময় লাগবে, কারণ হচ্ছে আমার প্রতিটা কোশ্চেন ধরে ধরে সলভ করতে হবে, অনেক টাইম কনজিউমিং ব্যাপার। 6টা কোশ্চেন সলভ করতে গেলে আপনার অ্যাটলিস্ট 3টা ক্লাস লাগবে আর কি, অ্যাটলিস্ট। এবং আপনাদের কোশ্চেন থাকবে সলিউশনের উপরে, সো এটা একটু ডিফিকাল্ট আর কি ম্যানেজ করা। আর একটা বিষয় হচ্ছে, যিনি কোশ্চেনটা করেছেন ওনার উদ্দেশ্য করে বা সবার উদ্দেশ্যে বলতে যাচ্ছি, যদি আমাদের এখানে পার্টিসিপেন্টের সংখ্যা মোটামুটি 10+ হয় তাহলে আমরা হচ্ছি এখানে কোশ্চেনেরও এটার থাকবে, সেটা হচ্ছে আমরা যে গ্রুপ স্টাডির কথা বলছি না, এমন তো না যে ভাইয়া যা পড়াবে সবই আপনাদের সব প্রবলেম থাকবে, এটা তো না। তো তাহলে আমাদের গ্রুপ স্টাডির ডিসকাস বা টপিক কি হবে, তখন সেক্ষেত্রে শেষের দিকে আমরা কি করব, গ্রুপ স্টাডিতে বসে বসে ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরাও সলভ করব, করে তখন আমরা কি করব, ভাইয়ার কাছে, ভাইয়া যখন ক্লাসে আসবে শুধু আপনি ওইটা, কারণ কোশ্চেন সলভ করতে আসলে অনেক সময় লাগবে, তো এক্ষেত্রে আমরা ওইখানে সলভ করব। যে কোশ্চেনগুলোতে আমাদের প্রবলেম থাকবে ওইগুলো হচ্ছে আমরা ভাইয়াকে জিজ্ঞেস করে নিব যে ভাইয়া এই কোশ্চেনের এই জায়গায় এটা কিভাবে হয়েছে, দ্যাটস ইট। এভাবে কিন্তু আপনার সলভ হয়ে যাবে। রাইট। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি এবার আপনাদেরকে লাস্ট ক্লাসে যে ম্যাথ গুলো সাজেস্ট করব, প্লাস আমি যে থিওরি গুলো পড়াচ্ছি, আমি কিন্তু কোনো কিছু বাদ দিচ্ছি না। সো ইন মাই এক্সপিরিয়েন্স আপনার পাস্ট কোশ্চেন সলভ করতে কোনো প্রবলেমই হবে না, রাদার আপনি কোশ্চেনের থেকে আগায় থাকবেন। মানে আমরা কি করি ইউজুয়ালি আইসিবি তে, আমরা যখন পরীক্ষা খারাপ হয় তখন বলি যে কোশ্চেন কমন পড়ে নাই। তো আমরা কোশ্চেন কমন ফেলতে চাই, এটা হচ্ছে আমাদের প্রবলেম। আমরা কোশ্চেন কমন না ফেলে আমরা যদি কোশ্চেন আমাদেরকে কমন ফেলায়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেন আমি সব জানি এবং ওই জানার মধ্যে, আমার জানার মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে যেন আমি অ্যান্সার করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমি যেভাবে পড়াচ্ছি প্লাস যে সাজেশনটা দিব সেগুলো যদি আপনি সলভ করেন, তাহলে আই হোপ যে আপনার পাস্ট কোয়েশ্চেন সলভ করতে কোনো প্রবলেম হবে না। দ্যাটস ওয়াই কিন্তু আমি লাস্ট ক্লাস IS-12 এর একটা ইকুয়েশন দিয়ে দিছিলাম আপনাদেরকে, 5টা-6টা ইকুয়েশন দিয়ে দিছিলাম, যে এটা যদি আপনি মুখস্থ করেন তাহলে সলভ করতে পারবেন। সো সিমিলারলি প্রতিটা চ্যাপ্টারে, প্রতিটি স্ট্যান্ডার্ডে আমি আপনাদেরকে ওইভাবে গাইড করবো আর কি, যেন আপনাদের কোনো প্রবলেম না হয় পাস্ট কোয়েশ্চেনে। আর যদি প্রবলেম হয় তাহলে আমি আসি, বাট আমি ধরে ধরে আর কি 1 to 1 এটা ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। হ্যাঁ ভাই, এটা খুবই ভালো হবে যে সাজেশনটা ওইভাবে দিলে, থ্যাংক ইউ। জি জি, ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ধরে নিলাম আর কোনো কোশ্চেন নেই। তো থ্যাঙ্কস এ লট এগেইন ভাইয়া। আমাদের আছে জাহিন, কিছু বলবেন ভাইয়া? জাহিন নামে একজন মনে হয়, জাহিরুল ইসলাম, আপনি কিছু বলবেন? আপনার কথা শোনা যাচ্ছে না ভাই, মনে হয় আপনার ইয়ারফোনে প্রবলেম আছে। জাহিরুল বা জহিরুল ভাইয়া, একটু হ্যালো, আপনার ইয়ারফোনে প্রবলেম আছে, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি আনমিউট করে আছেন দেখা যাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে না।
আপনি ইয়ারফোনটা ডিসকানেক্টেড হয়ে কথা বলেন। বা চ্যাটে ড্রপ করতে পারেন চাইলে। হ্যাঁ, বা চ্যাটে লিখতে পারেন। তাহলে একটু জহিরুল quick ইসলাম ভাইয়া। আমার নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে তো। আচ্ছা ভাই, তাহলে আপনার কি কোনো কোশ্চেন আছে? তাহলে আপনি জাস্ট একটু হ্যান্ড রেজ করেন। প্রয়োজন আপনি চাইলে ওই নাম্বারেও কোশ্চেনটা রাখতে পারেন। আপনি পরবর্তীতে হোয়াটসঅ্যাপে নক করলেও হবে, আমরা হয়তো প্রয়োজনে দিবা। যেহেতু ভাইয়ার নামাজের সময় হয়ে যাচ্ছে, সো এক্ষেত্রে আমার মনে হয় আমাদের এটা এখনই শেষ করা উচিত। হ্যাঁ, তা থ্যাংক আপনার ইউ সো কথা মাচ। এখনো বোঝা যাচ্ছে না বলেই আমরা আপনার কোশ্চেনটা নিতে পারছি না। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনার কথা এখানে শোনা যাচ্ছে না। আপনি চাইলে আলাদা করে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, মানে ওই যে কলে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে, আমি যে নাম্বারটা দিয়েছি সেখানে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জিজ্ঞেস করতে পারেন। ওকে দেন, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমাদের আর কোনো কিছু বলার নাই। তো এই হচ্ছে বিষয়। তো ধন্যবাদ সবাইকে, এবং থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হবে শনিবার। জি জি, অবশ্যই। আসসালামু আলাইকুম।